ওয়ালাইকুম সালাম ভাইয়া, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ ভাইয়া, কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করি। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তো আমাদের জন্য একটা বিশেষ দিন। আজকে আমরা অর্গানিকের যে বিশাল যাত্রা শুরু করছিলাম, প্রায় অলমোস্ট 1 মান্থ হয়ে গেছে, সেই যাত্রার শেষ দিন। আমরা আজকে অর্গানিককে বিসর্জন দিব। আসলে বিসর্জন দেওয়ার কথাটা ভুল হবে, আমাদেরকে আসলে এই আজকের ক্লাসের মধ্য দিয়ে অর্গানিককে আরো পারলে আঁকড়ে ধরতে হবে। এই অর্গানিক আমাদেরকে মেডিকেলের দুয়ারে পৌঁছাতে পারবে, আমাদেরকে ভালো ভার্সিটির দুয়ারে পৌঁছাইতে পারবে। সো অর্গানিকের ব্যাপারে সবাই খুব যত্নবান হবা, ঠিক আছে? হ্যাঁ, কাউসার লিখছে আজকে মিলাদ দেওয়া উচিত ভাই। আসলেই তোমরা মিলাদ টিলাদ দিয়ে দাও, যা ইচ্ছা তা করো, বাট আমার ক্লাসে ফুল কনসেন্ট্রেশন দিয়ে শোনার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আর তোমরা সাউন্ড কম বলতেছো, রাইসুল, আমার কি সাউন্ডের প্রবলেম হচ্ছে? ভাই আমার কাছে তো এনাফ লাগতেছে। ও আচ্ছা, ঠিক আছে। এই তোমাদের মনে হয় হেডফোন গুলো খুব বাজে কোয়ালিটির, একটু ভালো কোয়ালিটির হেডফোন কিনবা। 500 টাকা দিলেই ভালো কোয়ালিটির হেডফোন পাওয়া যায়, তাহলে দেখবা সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাবা আর কি। আমরা শুরু করি আমাদের অর্গানিক কেমিস্ট্রির আজকের এই লাস্ট লেকচারটাতে। আমরা কি কি টপিক পড়বো? আমরা অ্যামিন থেকে দৈনন্দিন জীবনে জৈব যৌগের গুরুত্ব পর্যন্ত, অর্থাৎ শেষ দিকের অংশগুলো আলোচনা করব। তবে তোমরা দেখো রিসেন্টলি অ্যাডমিশন টেস্টে কোন কোন টপিক গুলো থেকে বা কোন কোন বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। এই দেখো 1819 সালে আমরা এই লাস্টের টপিক থেকে প্রশ্ন পাচ্ছি, কিংবা পলিমার ও প্লাস্টিসিটি থেকে প্রশ্ন পাচ্ছি। এবং খেয়াল করে দেখবা, এটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগের হট টপিক ছিল। যখন তোমরা নার্সারিতে পড়তা, তখন এই টপিকটা কিন্তু হট টপিক ছিল। আর আমাদের সময়কালীন সময়ে এই অ্যামিনটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক ছিল। সো আমরা চেষ্টা করব এই অ্যামিন, পলিমার অ্যান্ড প্লাস্টিসিটি, আর লাস্টলি দৈনন্দিন জীবনে জৈব যৌগের গুরুত্ব যে অংশটুকু আছে, সেই অংশটা খুব যত্ন সহকারে পড়ার। তাহলে আমরা শুরু করি। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে অ্যামিন কি। দেখো লাইনই লেখা আছে যে আমরা বলতে পারি কি, অ্যালকোহল। অ্যালকোহল কিসের জাতক? আমরা জানি পানিকে আমি যদি একটা হাইড্রোজেনকে আর দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে আমি অ্যালকোহল পাচ্ছি। একই রকম অ্যামোনিয়ার কথা চিন্তা করো। অ্যামোনিয়া, অ্যামোনিয়াতে কয়টা আর্ম আছে? 3টা আর্ম আছে। সেই 3টা আর্মের একটা হাইড্রোজেনকে আমি যদি অ্যালকাইল বা অ্যারাইল মূলক দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে আমি কি পাবো? তাহলে আমি পাবো অ্যামিন। সেটা এলিফেটিক অ্যামিন হতে পারে, অ্যারোমেটিক অ্যামিন হতে পারে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে পরীক্ষার জন্য যে অ্যামিন সমূহ কার জাতক। নিঃসন্দেহে আনসারটা হবে অ্যামোনিয়া। এখন আসো আমরা অ্যামোনিয়ার কিছু বা অ্যামিনের কিছু ফিজিক্যাল প্রপার্টি আলোচনা করব বা ভৌত ধর্ম আলোচনা করব, ঠিক আছে? তো দেখো, মিথাইল অ্যামিন এবং ইথাইল অ্যামিন কক্ষ তাপমাত্রায় গ্যাস। ধরো পরীক্ষায় প্রশ্ন আসলো, বিউটাইল অ্যামিন কক্ষ তাপমাত্রায় কি অবস্থায় থাকে, তখন তোমরা কি আনসার দিবা? চ্যাট বক্সে লিখো তো। বিউটাইল অ্যামিন কক্ষ তাপমাত্রায় কি অবস্থায় থাকবে? জাস্ট যে অবস্থায় থাকবে তার ইনিশিয়াল লেটারটা লিখলেও চলবে। ভেরি গুড, সবাই বুঝে গেছো যে তরল থাকবে। এবং দেখো লেখা আছে মাছের আষ্টে গন্ধযুক্ত তরল। মাছের আষ্টে গন্ধযুক্ত তরল, এই কথাটা আমরা খেয়াল রাখবো। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট তথ্য শিখাই দিই। পচা মাছের গন্ধ, এই যে পচা মাছের গন্ধ কার থাকে? এইসব সুন্দর সুন্দর গন্ধগুলোকে তোমাদের আহরণ করতে হবে। অর্গানিক মানেই খালি গন্ধ, ঠিক আছে? এইসব গন্ধগুলো তোমরা উদ্ধার করে পড়ে নিবা। মিথাইলামিনের পচা মাছের গন্ধ থাকে, এটাও মনে রাখবা। এই যে একটা সহজ প্রশ্ন, দেখি এটার উত্তর আমার স্টুডেন্টরা পারে কিনা। অ্যামিন সমূহ পানিতে দ্রবীভূত হয় কেন? একটা বিশেষ বন্ধন গঠন করার সুযোগ থাকে বলে পানিতে দ্রবীভূত হয়। দেখি চ্যাট বক্সে লিখো তো। এই তো অর্ঘ্য, আয়শা সবার আগে দ্রুত লিখে ফেলছে, কুমু, সাদিক সবাই লিখে ফেলতেছে। হাইড্রোজেন বন্ড। আমরা জানি হাইড্রোজেন বন্ড হতে হলে হাইড্রোজেন থাকতে হবে এবং পাশাপাশি নাইট্রোজেন, অক্সিজেন অথবা ফ্লোরিনের কোনো একটা থাকতে হবে। তো দেখো অ্যামোনিয়ার মাঝে নাইট্রোজেন আছে। সো এই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য একজন পার্শিয়ালি পজিটিভ হয়ে যায়, আরেকজন পার্শিয়ালি নেগেটিভ হয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট পোলারিটি সৃষ্টি হয় এবং দুইটা অণুর মাঝে যে একটা পরকীয়া সৃষ্টি হয়ে যায়, এটাই কি? হাইড্রোজেন বন্ড। আচ্ছা, তাহলে আমাদের এই অ্যামিন সমূহ পানিতে দ্রবীভূত হয় কেন? আমরা নিঃসন্দেহে বলতে পারবো
যে আনসারটা কি হাইড্রোজেন বন্ড। এখন আসো আমরা পাশের চারটার দিকে আগে নোটিস করি, সবাই খেয়াল করো, দেখছো অ্যামোনিয়া যখন অম্ল মানে ক্ষার হিসেবে কাজ করতেছে আর পানি যখন অম্ল হিসেবে কাজ করতেছে তখন ঘটনা কি ঘটতেছে, এই অ্যামোনিয়া কিন্তু এই প্রোটনটাকে একসেপ্ট করতেছে। বা আবার তুমি চাইলে ব্রনস্টেড লাউরির মতো চিন্তা না করে তুমি চাইলে লুইসের মতো চিন্তা করতে পারো। লুইসের মতো চিন্তা করতে পারো কিভাবে, যে লুইস বলে কি মুক্ত জোড় ইলেকট্রন যে দান করে সেই হচ্ছে কি ক্ষার। সো মুক্ত জোড় ইলেকট্রন দান করে ক্ষার ধর্মিতার প্রকাশ ঘটাচ্ছে। তো দেখো অ্যামোনিয়া বলো, মিথাইল অ্যামিন বলো, ডাইমিথাইল অ্যামিন বলো, সবাই একই রকম বিক্রিয়া দিচ্ছে। তবে একটা জিনিস খেয়াল করো, পিকেবির পরিমাণটা অ্যামোনিয়ার জন্য 4.74, আবার অন্যদিকে মিথাইল অ্যামিনের জন্য সেটা কি 3.36, 3.36। আবার দেখো ডাইমিথাইল অ্যামিনের জন্য 3.23। তাহলে আমি যদি একটা নার্সারির বাচ্চাকেও জিজ্ঞেস করি যে ভাই এখানে ঘটনা কি ঘটতেছে, ও বলবে ভাই এখানে তো পিএইচ কমতেছে, পিকেবি কমতেছে। আচ্ছা পিকেবি কমতেছে কেন, তাহলে আমরা একটু নোটিস করি আমাদের এই নাইট্রোজেনের যে আর্মগুলো, এই নাইট্রোজেনের যে আর্মগুলো আছে সে আর্মগুলোতে আমাদের কি আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে। এখন এই হাইড্রোজেন এখানে যদি আমি একটা অ্যালকাইল মূলক যুক্ত করি, এখানে যদি আমি একটা অ্যালকাইল মূলক যুক্ত করি তাহলে কি হবে, একটা অ্যালকাইল মূলক যুক্ত করলে দেখা যাবে কি আমাদের একটা অ্যালকাইল মূলক যুক্ত করা হলে আমরা কি বুঝতে পারবো, যে এখানে ইলেকট্রন দান হচ্ছে, এখানে কি হবে ইলেকট্রন দান হবে। তাহলে আমি এখানে একটা অ্যালকাইল মূলক যুক্ত করলাম CH3, তাহলে এখানে ইলেকট্রন দান হলে কি হবে, আমাদের এই মুক্তজোড় ইলেকট্রন বিশিষ্ট যে অ্যামোনিয়া আছে না তার নেগেটিভিটি কিন্তু আরো বেড়ে যাবে। তো তার নেগেটিভিটি যদি আরো বেড়ে যায়, এভাবে দেখা যাচ্ছে কি তার ক্ষারধর্মিতা আরো বৃদ্ধি পাবে। আর ক্ষারধর্মিতা তাহলে আমি যদি এখানে আরো একটা CH3 মূলক লিখে দিই তাহলে আরো বৃদ্ধি পেয়ে যাবে। এভাবে চিন্তা করলে তো আসলে দেখা যেত কি তিনটা অ্যালকাইল মূলক থাকলেই মনে হয় সবচেয়ে বেশি ক্ষারধর্মিতার প্রকাশ ঘটবে। বাট তেমনটা হয় না কেন, যখন তিনটা মূলক চলে আসে তখন কিন্তু আসলেই আমাদের এই নাইট্রোজেনের ক্ষারধর্মিতা বাড়ার কথা বা ডেল্টা নেগেটিভিটি বাড়ার কথা। বাট ঝামেলা একটাই হয়, তখন হাইড্রোজেন যে আসবে স্টেরিক বাধার সে শিকার হবে, হাইড্রোজেন যে আসবে স্টেরিক বাধা বা ত্রিমাত্রিক বাধার শিকার হবে। আর সেই ত্রিমাত্রিক বাধার কারণে কিন্তু আমার 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে ক্ষারধর্মিতাটা হ্রাস পায়। তাই আমাদের অর্ডারটা কেমন হয়, প্রথমে 2 ডিগ্রি অ্যামিন, তারপর কি 1 ডিগ্রি অ্যামিন, তারপর 3 ডিগ্রি অ্যামিন। এবং তার চেয়ে ছোট বা তার চেয়ে কম ক্ষারধর্মিতা প্রদর্শন করছে কে, আমাদের এই অ্যামোনিয়া। এখন আমার প্রশ্নটা হচ্ছে অ্যামোনিয়ার পরে আরো কম ক্ষারধর্মিতা প্রদর্শন করবে কে, সেটা নিঃসন্দেহে হবে অ্যারোমেটিক অ্যামিন। ভেরি গুড, অমন্য লিখে ফেলছে, অমান্না লিখে ফেলছে, অনন্যা না অমান্না আল্লাহ জানে, সে লিখছে অ্যানিলিন, অর্পিতা মুনতাসির সবাই লিখছে অ্যানিলিন। ভেরি গুড, অ্যারাইল অ্যামিন বা অ্যানিলিনের ক্ষেত্রে আমরা কেন ক্ষারধর্মিতাটা আরো কম দেখতে পাই, সব সময় মনে রাখবা যে কোনো একটা এলিফেটিকের সাথে অ্যারোমেটিকের পার্থক্য জিজ্ঞেস করা হলে, কেন হয় জিজ্ঞেস করা হলে তোমরা আনসার কি দিবা বলো, অ্যালিফেটিক এটা করে অ্যারোমেটিক এটা করে না, তখন তোমরা আনসার কি দিবা চ্যাট বক্সে লিখো। গণহারে একটাই আনসার, জাকির লিখে ফেলছে রেজোনেন্স রেজোনেন্স রেজোনেন্স, এইটাই হচ্ছে আমাদের একমাত্র দাবি। অ্যানিলিনের ক্ষেত্রে রেজোনেটিং কাঠামো সৃষ্টি হয় দেখে দেখা যাচ্ছে কি তার ক্ষারধর্মিতাটা আরো অনেকাংশে কমে যায়। ঠিক আছে, আচ্ছা একজন শক্তিশালী ক্ষার কিনা সেটা আমরা কি দেখে বুঝতে পারি, কে বি দেখে বুঝতে পারি। কে বি এর মান বেশি হলে, কে বি এর মান যত বেশি তত পিকেবি কম, এবং তত তত পিকেবি কম এবং তত কি বলা যায়, তত ক্ষারধর্মিতা বেশি। এই কথাটার সাথে যারা যারা একমত একটু হ্যান্ড রেজ করো। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা এই ভাই হ্যান্ড রেজের অপশনটা না থাকলে অপশনটা চালু করে দিন, আমি কিন্তু হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অর্ডারটা সবাই বুঝতে পারছি তো, যদি সবাই বুঝে থাকো একটু ওয়াই লিখে দাও তো আমাকে চ্যাট বক্সে, যদি সবাই বুঝে থাকো
ওয়াই লিখে দাও। ভেরি গুড। তাহলে আমরা এখন পরের স্লাইডে চলে যাচ্ছি। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, অ্যামিনের শ্রেণী বিভাগ। তোমরা যারা ভাবতেছো ভাই এটা তো সস্তা জিনিস, তোমাদেরকেই বলছি, তাদের জন্যই বলছি, এই পেজটা থেকে কিন্তু ভর্তি পরীক্ষায় এই পর্যন্ত 7বার প্রশ্ন আসছে। এই পর্যন্ত এই পেজটা থেকে পরীক্ষায় 7বার প্রশ্ন আসছে, এবং তার মাঝে 3বারই হচ্ছে কি নিয়ে, গঠন অনুসারে অ্যামিন কয় প্রকার, এই জাতীয় প্রশ্নগুলো বারবার আসছে। সো গঠন অনুসারে অ্যামিন মনে রাখবা 3 প্রকার। ভাইয়া এলিফ্যাট, হ্যাঁ ভাইয়া। সাউন্ড একবার স্লো হয়ে গেছে। সাউন্ড তো, আমি তো কথা বলতেছি, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, সাউন্ড ঠিক আছে কিন্তু স্লো একবারে। আমার আমি তো, কিন্তু ভাই ঠিকই শুনতে পাচ্ছি। এখন ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা বলতেছি। গঠন অনুসারে অ্যামিন 3 প্রকার। একটা হচ্ছে এলিফ্যাটিক অ্যামিন, আর একটা অ্যারোমেটিক অ্যামিন, আর একটা সাইক্লিক অ্যামিন। অনেকে আবার ভাবতেছে ভাই সাইক্লিক তাহলে কি এলিফ্যাটিক না অ্যারোমেটিক? ডেফিনেটলি সাইক্লিকের মাঝে এলিফ্যাটিকও আছে, অ্যারোমেটিকও আছে। এই যে পাশে দেখো, তোমরা আমাকে দেখি, তোমাদেরকে আমি অপশন দিচ্ছি এ আর বি, তোমরা আমাকে বলবা এখানে কোনটা এলিফ্যাটিক হবে, চ্যাট বক্সে লিখো। এ আর বি অপশন দেয়া আছে, কোনটা এলিফেটিক হবে চ্যাট বক্সে লিখো। ভেরি গুড, কারণ তোমাদেরকে আমি সংকেতটাও দিয়ে দিচ্ছি, সংকেতটা না দিলে অনেকে একটু ডাউটে পড়ে যেত। মনে রাখবা পাইরোল বলা হলে এটা হচ্ছে অ্যারোমেটিক, আর পাইরোলিডিন বলা হলে কি হবে, এলিফ্যাটিক। আচ্ছা, আর অন্যদিকে অ্যারোমেটিক অ্যামিন গুলোর মাঝে একজন সেলিব্রিটি অ্যামিন আছে, কিন্তু এই পিউরিন পাইরিমিডিনের নাম কিন্তু আমরা সবাই শুনছি, এগুলো কিন্তু সব সেলিব্রিটি অ্যামিন। দেখি তোমাদেরকে একটা প্রশ্ন করি, পিউরিন বিপাকের শেষ পরিণতি কি? সবাই চ্যাট বক্সে লিখো তো আমাকে, পিউরিন বিপাকের শেষ পরিণতি কি? ভেরি গুড, একজন ঠিক লিখছে, অর্ঘ্য ঠিক লিখছে। পিউরিন বিপাকের শেষ পরিণতি হচ্ছে ইউরিক অ্যাসিড। এটা কিন্তু ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন, সো এটা তাই আমি লিখে দিলাম, সবাই যাতে না ভুলো। ঠিক আছে, ইউরিক, ইউরিক বানানটা আমি নিজেই ভুল করলাম। ইউরিক অ্যাসিড হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আসো আমরা এবার গঠন অনুসারে অ্যামিন কয় প্রকার শিখলাম, 3 প্রকার। এবার আসো প্রতিস্থাপকের সংখ্যা অনুসারে অ্যামিন কয় প্রকার দেখব। প্রতিস্থাপকের সংখ্যা অনুসারে অ্যামিন হচ্ছে 4 প্রকার, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। তবে কোয়ার্টারনারি যখন বলা হয় তখন কিন্তু সেটা আসলে অ্যামিন থাকে না, তখন সেটা অ্যামোনিয়াম লবণ হয়ে যায়, অ্যামোনিয়াম লবণ হয়ে যায়। এখন তোমরা আমাকে পাশের এই ছবিটা দেখে বলবা, এই সংকেতটা দেখে বলবা যে এটা কোন ধরনের অ্যামিন হওয়া উচিত, প্রাইমারি, সেকেন্ডারি না টারশিয়ারি। তোমরা আমাকে চ্যাট বক্সে সেটা লিখে জানাও, এটা কোন ধরনের অ্যামিন হওয়া উচিত। ভেরি গুড, যারা টারশিয়ারি বলছে, নাইস। ঠিক আছে, দেখো আসলে কি জানো, নাইট্রোজেনের সাথে যদি 2টা হাইড্রোজেনই থাকে, সাথে যদি কোনো আর বা এ আর থাকে, তাহলে সেটা প্রাইমারি অ্যামিন হবে। আর অন্যদিকে নাইট্রোজেনের সাথে যদি একটা হাইড্রোজেন থাকে এবং দুই পাশেই যদি কি থাকে, অ্যালকাইল যুক্ত থাকে, 3 পাশেই ধরো অ্যালকাইল যুক্ত আছে, ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলবো, সেকেন্ডারি অ্যামিন। আর অন্যদিকে টারশিয়ারির ক্ষেত্রে কি হবে, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, 3টা হাতই তো, নাইট্রোজেনের আবার 4টা হাত কোথা থেকে আসছে। তাহলে আমরা এখন টারশিয়ারির কথা যদি বলি, টারশিয়ারির কথা যদি বলি তাহলে কি হবে, 3 পাশেই কি থাকবে, আর থাকবে, এবং অ্যাজ এ রেজাল্ট নাইট্রোজেনটাতে কোনো কিন্তু হাইড্রোজেন থাকবে না। এই হাইড্রোজেন একটা থাকলে প্রাইমারি, দুইটা থাকলে সরি দুইটা থাকলে প্রাইমারি, একটা থাকলে সেকেন্ডারি, আর কোনোটাই না থাকলে কি হবে, টারশিয়ারি। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো হাইড্রোজেন নাই, তাহলে এটা কি হওয়া উচিত, টারশিয়ারি হওয়া উচিত। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পারলাম। এখন আসি বিগত বছরের প্রশ্নে। আহ এখানে আনসারটা কি হবে, চ্যাট বক্সে লিখে ফেলো, নিচের কোনটা সঠিক, আনসারটা কি হবে। ভেরি গুড, নাফিসা প্রশ্ন করছে কোয়ার্টারনারি কেমন হবে। তোমরা চিন্তা করো, 3টা হাতেই যদি আর থাকে, আর থাকে, এবং তুমি যদি আরো একটা হাত দিয়ে দাও বা এইচ দিয়ে দাও, তখন সেটা প্লাস সাইন হয়ে যাবে, এবং তখন সেটা একটা আয়োডিনের সাথে আবদ্ধ হয়ে থাকতে পারবে বা কোনো একটা হ্যালোজেনের সাথে আবদ্ধ হয়ে থাকতে পারবে। এই অবস্থাটাকে আমরা বলছি কি, কোয়ার্টারনারি স্ট্রাকচার, কোয়ার্টারনারি স্ট্রাকচার। আচ্ছা, এটার আনসার যে বি হবে এটা সবাই বুঝতে পারছি, কারণ অ্যামিন অ্যানিলিন হচ্ছে একটা অ্যারোমেটিক অ্যামিন,
মিথাইল অ্যামিন আবার এলিফ্যাটিক অ্যামিন, আর মিথাইল ফিনাইল অ্যামিন এটা ডেফিনেটলি প্রাইমারি অ্যামিন না। এটা কি হবে? আমরা মিথাইল ফিনাইল অ্যামিন যদি চিন্তা করতে চাই, সেখানে নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন আছে, সো ডেফিনেটলি সেটা কি হবে? সেকেন্ডারি অ্যামিন হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটা পোল কোয়েশ্চেন পেয়ে যাচ্ছি। পোল কোয়েশ্চেনটা সবার জন্য লঞ্চ করে দেওয়া হোক। ভেরি গুড, ভেরি গুড। আমি দেখতে পাচ্ছি কোনটির পিকেবি সবচেয়ে কম। সবাই ভেবে চিন্তে আনসার দিচ্ছে না, সবাই ভুল ভাল আনসার দিচ্ছে। পিকেবি সবচেয়ে কম মানে ক্ষারধর্মিতা কি হবে? সবাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করে উত্তর দাও। পিকেবি যত কম, ক্ষারধর্মিতা তত বেশি। পিকেবি যত কম, ক্ষারধর্মিতা তত বেশি। এবার চিন্তা করো, প্রশ্ন আসছে নিচের কোনটি বেশি ক্ষারীয়। এখন দেখি মানুষজন ঠিকের পথে আসতেছে। সবাই সত্যের পথে আসো, ভুল ভাল উত্তর দিয়ে জীবনটাকে ধ্বংস করবা না, ঠিক আছে? ভেরি গুড। আচ্ছা, যাই হোক, এখানে আনসারটা কি হবে আমি তোমাদেরকে একটু আইডিয়া দিয়ে দিচ্ছি। অ্যানিলিনের পিকেবি হচ্ছে 9.4, অ্যামোনিয়ার হচ্ছে 4.74, ট্রাইমিথাইলের ক্ষেত্রে কত? 4.22, আর মিথাইল অ্যামিনের ক্ষেত্রে সেটা কত? অ্যারাউন্ড 3 পয়েন্ট কত, 3.23 কাছাকাছি। তো এইটা আমাকে একটু নোটিস করতে হবে যে কোনটার পিকেবিটা কেমন। তবে এখানে আমরা পিকেবি কি মনে রাখতে পারবো? পিকেবি মনে রাখা আমাদের পক্ষে সম্ভব না। আমি পিকেবি মুছেই দিলাম, তাও কিন্তু আমরা মনে রাখার চেষ্টা করতে পারবো কিভাবে? কয়টা দিয়ে রিপ্লেসড হচ্ছে তার উপর ভিত্তি করে। যেমন মিথাইল অ্যামিনের মধ্যে মিথাইল মূলক বা অ্যালকাইল মূলক একটা আছে, ডাইমিথাইল অ্যামিন বললে সেখানে ক্ষারধর্মিতাটা আর একটু বেশি হতো, বা ট্রাইমিথাইলের ক্ষেত্রে যে ক্ষারধর্মিতা কম তা আমরা শিখছি। আমরা দিন শেষে এটাই মনে রাখবো, 213, তারপর কি 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি, তারপর হচ্ছে অ্যামোনিয়া, এবং তারপরে আমরা বলবো কি অ্যানিলিন। এটাই হচ্ছে তাদের ক্ষারধর্মিতার ক্রম। তাহলে আই হোপ সবাই বুঝতে পারছো এটা। এটার আনসার কি হবে? মিথাইল অ্যামিন হবে। তাহলে এটার আনসার মিথাইল অ্যামিন হলো। আমরা এখন পরের প্রশ্নে চলে যাই, পরের টপিকে চলে যাই। এলিফ্যাটিক অ্যামিনের সাধারণ প্রস্তুত প্রণালী। এলিফ্যাটিক অ্যামিনের সাধারণ প্রস্তুত প্রণালীতে আমরা আসি। তো দেখো, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার সাহায্যে তুমি কি করতে পারবা? এই অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি যদি অ্যামোনিয়ার বিক্রিয়া দাও, তাহলে দেখা যাবে কি এরকম অ্যামিন তৈরি হবে, এবং এর মধ্য দিয়ে কিন্তু আমাদের প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এই তিনটা অ্যামিনই তৈরি হয়। তিনটা অ্যামিনের মিশ্রণ রূপে এটাকে আমরা পেতে পারি। আর এই যে তিনটা অ্যামিনের মিশ্রণ রূপে আমরা পাই, তখন সেটাকে আমরা আবার আংশিক পাতন করে পৃথক করি। সবাই মন দিয়ে শুনবা, আংশিক পাতন করে আমি কি বলতে চাচ্ছি? পৃথক করতে বলছি, পৃথক বলছি, পার্থক্য বলছি না। কারণ একটু পরে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনকে পার্থক্য করা শিখব। পার্থক্য করার জন্য ব্যবহার করা হয় নাইট্রাস অ্যাসিড, কিন্তু পৃথক করার জন্য বলা হবে আংশিক পাতন। ব্যাপারটা যারা ধরতে পারছো একটু ওয়াই লিখো চ্যাট বক্সে। আমরা যখন এই লবণের মিশ্রণগুলোকে পৃথক করব, আমাদের প্রশ্নে যখন বলা হবে পৃথক করা হচ্ছে কিসের সাহায্যে, তখন আমরা বলবো আংশিক পাতন। আর যদি বলা হয় পার্থক্য করা হচ্ছে কিসের সাহায্যে, তখন আমরা বলবো, তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো হচ্ছে নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া। আচ্ছা, তাহলে আসো আমরা এবার বিজারণ দেখি। সায়ানাইডকে যখন আমরা বিজারণ করব, তখন দেখো লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট একটা তীব্র বিজারক। এই বিজারণের সাহায্যে আমরা কি তৈরি করছি? আমরা প্রাইমারি অ্যামিন তৈরি করছি। বাট যখন আমরা আইসোসায়ানাইডকে বিজারণ করছি, তখন কিন্তু তৈরি হচ্ছে সেকেন্ড ডিগ্রি অ্যামিন। তখন কি তৈরি হচ্ছে? সেকেন্ড ডিগ্রি অ্যামিন। কেন সেকেন্ড ডিগ্রি? কারণ নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন অলরেডি প্রেজেন্ট আছে। আচ্ছা, এখন আসো এলিফ্যাটিক ও অ্যারোমেটিক যৌগের, নাইট্রো যৌগের বিজারণ। নাইট্রোকে দেখো 6টা হাইড্রোজেন আয়ন লিবারেটেড হচ্ছে টিন HCl থেকে। সেই টিন HCl এর কম্বিনেশন আমরা ব্যবহার করছি নাইট্রোকে বিজারণ করার জন্য, এবং এর মধ্য দিয়েও অ্যামিন তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা 3টা প্রসেস শিখলাম।
তারপর সামনে আবার আসি, আরো কিছু প্রসেসের সাহায্যে আমরা চাইলে এলিফেটিক অ্যামিন তৈরি করতে পারি, যেমন অ্যামাইড থেকে দেখো, অ্যামাইড থেকে আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেটের মাধ্যমে বিজারণ করে প্রাইমারি অ্যামিন যে পাবো, এখানে একটা মজার বিষয় কি, কার্বনের সংখ্যা সমান থাকবে। কার্বনের সংখ্যা কি থাকবে? সমান থাকবে। ধরো আমি তোমাদেরকে বললাম যে প্রোপানামাইড, ধরো আমি তোমাদেরকে বললাম প্রোপানামাইড, এই প্রোপানামাইডকে বিজারণ করলে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেটের সাহায্যে, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেটের সাহায্যে বিজারণ যদি করা হয়, তাহলে আমরা কি অ্যামিন পাবো? চ্যাট বক্সে লিখতে পারবা? আমরা প্রাইমারি অ্যামিন পাবো এবং কার্বনের সংখ্যা কি হবে? সমান হবে। অর্থাৎ এখানে কার্বনের সংখ্যা কয়টা হবে? তিনটাই হবে, CH3 CH2 NH2, যেটাকে আমরা কি বলতে পারি? প্রোপাইল অ্যামিন। প্রোপাইল অ্যামিন। কিন্তু সেম কথা আমি যদি তোমাদেরকে এর পরের রিঅ্যাকশনটার জন্য বলি, যেমন হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার ক্ষেত্রে আমি যদি প্রোপানামাইড ব্যবহার করি, তাহলে সেই ক্ষেত্রে কি তৈরি হবে? প্রোপানামাইড যদি আমি ব্যবহার করি, সেই ক্ষেত্রে কি তৈরি হবে? সেই ক্ষেত্রে কিন্তু একটা কার্বন কমে যাবে, কার্বনের সংখ্যা কমে যাবে। তাহলে আমি কার্বনের সংখ্যা কমে যাবে লিখতে চাচ্ছি। কেন কমে যাচ্ছে? কারণ ঘুরে ফিরে দেখো ডিকার্বক্সিলেশনের মতো ঘটনা ঘটতেছে, সোডিয়াম কার্বনেট তৈরি হচ্ছে। তাহলে এখানে কি তৈরি হবে? ইথাইল অ্যামিন তৈরি হবে। ভেরি গুড ঐশী, কুমু, সবাই পারফেক্টলি লিখে ফেলছো যে এখানে কি তৈরি হবে? ইথাইল অ্যামিন হবে, প্রোপানামাইড যদি ব্যবহার করি আর কি। তাহলে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, দেখি তোমাদের জন্য এবার একটা আইকিউ টেস্ট। এটার আনসার যে দিতে পারবা তার আইকিউ লেভেল অনেক হাই। বলো, আমি যে এই বিক্রিয়াটা দেখতে পাচ্ছি, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, সবাই দেখো এখানে ব্রোমিন আছে আর 4 সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তোমরা এর আগে কোন বিক্রিয়াতে এই দুইটা বিকারককে একসাথে ব্যবহৃত হতে দেখেছো? আরেকটা বিশেষ নামীয় বিক্রিয়া আছে। ভেরি গুড, তাফরিয়া, নয়ন, সুষময় সবার আগে আনসার দিয়ে দিছে। হ্যালো ফর্ম বিক্রিয়া, ভেরি গুড। যাদের যাদের মনে আসছে সেটা ভেরি গুড। হ্যালো ফর্ম বিক্রিয়াতে কিন্তু আমরা এই বিকারকগুলো ব্যবহার করেছি। ঠিক আছে, আচ্ছা। এবার আসো অ্যালকোহল থেকে আমরা কিভাবে পেতে পারি। আমরা অ্যালকোহল থেকে দেখা যায় কি, 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিয়ে, হাই প্রেসার দিয়ে আমি অ্যালকোহলের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটানোর চেষ্টা করি, এবং এতেও কিন্তু 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের মিশ্রণ পাওয়া যায়। দেখি বাচ্চারা বলো, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের মিশ্রণ থেকে উপাদানকে পৃথক করবা কিসের সাহায্যে? চ্যাট বক্সে লিখো। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের মিশ্রণ থেকে উপাদান পৃথক করব কিসের সাহায্যে? ভেরি গুড, সবাই লিখতেছে আংশিক পাতন। HNO2 লিখলে খুন করে ফেলবো। HNO2 সাহায্যে পার্থক্য করা হয়, ঠিক আছে, পার্থক্য, নট পৃথক। আচ্ছা, অ্যালকিনের মধ্যে আসো। অ্যালকিনকে আমি এই যে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া দিচ্ছি 450 ডিগ্রি সেলসিয়াস কোবাল্ট ক্যাটালিস্টের প্রেজেন্সে, তোমরা বলো তো এটা কি জাতের বিক্রিয়া হবে? এটা কিন্তু জাত, মানে জুতো বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া বা জুতো বিক্রিয়া ঘটতেছে, তাই না? এটা একটা সংযোজন বিক্রিয়া বা জুতো বিক্রিয়া ঘটতেছে, এবং এর মধ্য দিয়ে তুমি কি পাচ্ছ? অ্যামিন পেয়ে যাচ্ছ। তাহলে এটা কি ধরনের জুতো বিক্রিয়া হবে? চ্যাট বক্সে লিখো। এটা কি ধরনের জুতো বিক্রিয়া হবে? ভেরি গুড, ইলেকট্রোফিলিক লিখে ফেলছে। ইলেকট্রোফিলিক জুতো বিক্রিয়া ছাড়া আমাদের অ্যালকিন কিন্তু নিউক্লিওফিলিক জুতো বিক্রিয়া কখনোই দিবে না। তাহলে আসো আমরা সবাই খেয়াল করি, এলিফেটিক অ্যামিনের যেভাবে প্রস্তুতি শিখছি, এখন আমরা অ্যারোমেটিক অ্যামিনের শিখবো। মনে আছে এলিফেটিক অ্যামিনের ক্ষেত্রে আমরা কি পড়ছি? যে নাইট্রোবেনজিনকে বিজারণ করলে পাবো, নাইট্রো যৌগকে বিজারণ করলে পাবো টিন HCl এর প্রেজেন্সে। সো একই রকম এখানেও নাইট্রোবেনজিনকে তুমি বিজারণ করছো টিন এবং গাঢ় HCl এর প্রেজেন্সে, তাতে তুমি নাইট্রো মানে বেনজিন থেকে অ্যানিলিন পেয়ে যাবা। আবার তুমি চাইলে নাইট্রোবেনজিনকে হাইড্রোজেনেশন করতে পারো। হাইড্রোজেনেশন করার মাধ্যমে তুমি কি করবা? অ্যামিন বা অ্যানিলিন তৈরি করতে পারবা। তারপর আসো ক্লোরোবেনজিন থেকে। এই ক্লোরোবেনজিন থেকে তুমি যে পাচ্ছ, এটা কি এর আগে একটু পড়ছি না? আমরা পড়ছি তো, অ্যালকাইল হ্যালাইড থেকে যে তৈরি করা যায় সেটা শিখছি। সো অ্যালকাইল হ্যালাইড থেকে এখানেও তৈরি করব, বাট এখানে অ্যারাইল হ্যালাইড ব্যবহার করছি। প্রভাবক হচ্ছে কিউপ্রাস অক্সাইড, এবং টেম্পারেচার প্রেসারটা আমরা যদি পারি মনে রাখতে পারি, বাট আমার মনে হয় এই রিঅ্যাকশনের জন্য টেম্পারেচার প্রেসার ইম্পর্টেন্ট না, যেগুলো নামীয় বিক্রিয়া তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আসো আমরা আরো কিছু বিক্রিয়া দেখি। মনে আছে একটু আগে দেখলাম অ্যালকোহলের সাথে অ্যামোনিয়ার সংযোজন, তাহলে অ্যালকোহলের বেনজিন ভার্সনটা কি? ফেনল। ফেনলের সাথে অ্যামোনিয়া সংযোজন করলে তুমি কি পেয়ে যাবা? অ্যানিলিন পেয়ে যাবা। আর একেবারে ইউনিক একটা জিনিস দেখতে পাচ্ছি কি, ডায়াজোনিয়াম ক্লোরাইড।
আমরা এলিফেটিক ডায়াজোনিয়াম ক্লোরাইড সাধারণত পাই না, অ্যারোমেটিক ডায়াজোনিয়াম ক্লোরাইড পাই। কেন? আনসারটা লেখো। ওয়াই এলিফেটিক ডায়াজোনিয়াম ক্লোরাইডস আর নট স্টেবল বাট অ্যারোমেটিক ডায়াজোনিয়াম ক্লোরাইড গুলো স্টেবল কেন? ভেরি গুড, এই যে আমার স্টুডেন্টরা আমার মতো আনসার দিচ্ছে। একটাই আনসার কি? রেজোনেন্স। ঠিক আছে, আচ্ছা এখন আসো আমরা তাহলে আমাদের এই এলিফেটিক এমিন অ্যারোমেটিক এমিনের কাহিনী তো শুনতেছি, এই ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে কিভাবে পেতে পারি সেটা মনে রাখবো, যে জিঙ্ক HCl। দেখি এই জিঙ্ক HCl এর নাম তো মোটামুটি সবাই শুনছো। আমরা জিঙ্ক HCl, গাঢ় HCl ব্যবহার করি, কিন্তু আমরা বিজারণের ক্ষেত্রে আমরা এই জিঙ্ক হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে ব্যবহার করি, আর এর মধ্য দিয়ে আমরা ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে পেতে পারি। আর নিচে যে রিয়েকশনটা দেয়া আছে এই রিয়েকশনটাকে কেউ আবার ডায়াজোনিয়াম ক্লোরাইডের রিয়েকশন ভাইবো না, ঠিক আছে? এটা কিন্তু ক্লোরোবেনজিনের রিয়েকশন চলে আসছে ভুলে এখানে। এই অংশটা আমরা একটু আগেই দেখে আসছি, এটাকে আবার এই ডায়াজোনিয়াম ক্লোরাইডের রিয়েকশন ভাইবো না। আর লাস্টলি হফম্যান ক্ষুদ্রাংশকরণ, এটাও কিন্তু আমরা শিখছি। হফম্যান ক্ষুদ্রাংশকরণ শিখছিলাম না একটু আগে, যে বেনজামাইড থেকে অ্যানিলিন পাবো কেন? কার্বন একটা কমে যাচ্ছে। তাহলে দেখো আমরা যা যা পড়লাম, অ্যামিনের প্রস্তুতি যা কিছু পড়লাম, সবাই একবার একটু ফোকাস করো। আমরা বারবার ফিরে খুঁজে পাইছি কোন তিনটা শব্দ? অ্যামোনিয়া, বিজারণ, হফম্যান, তাই না? অ্যামোনিয়া থেকে আমরা যদি পেতে চাই, আমরা যদি অ্যামোনিয়া থেকে পেতে চাই বা অ্যামোনিয়ার সাথে কারো কারো রিয়েকশন দিতে চাই, তাহলে কি কি ব্যবহার করতে পারি? অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করতে পারি, অ্যালকোহল ব্যবহার করতে পারি, এমনকি নাইট্রো যৌগ, সরি অ্যালকিন, অ্যালকিন, সরি নাইট্রো যৌগ হবে না, অ্যালকিন হবে। আমরা কি করতে পারি? অ্যালকিন ব্যবহার করতে পারি। তাহলে খেয়াল করে দেখো, আমরা কিন্তু এই এদের সাথে অ্যামোনিয়ার সংযোজন করলে কি পেয়ে যাব? অ্যামিন পেয়ে যাব। আবার বিজারণের কথা চিন্তা করো, বিজারণের কথা কি কি বিজারণ ছিল? নাইট্রো যৌগ, নাইট্রো যৌগ, সেটা এলিফেটিকও হতে পারে, অ্যারোমেটিকও হতে পারে। এখানেও কিন্তু এগুলো সব এলিফেটিক অ্যারোমেটিক, এটাও সব এলিফেটিক আর অ্যারোমেটিক, খালি অ্যালকিনটা আমরা শুধু এলিফেটিক পাইছিলাম। আর বিজারণের ক্ষেত্রে আরেকটা কি পড়ছি? বিজারণের ক্ষেত্রে আমরা পড়ছি হচ্ছে অ্যামাইডের বিজারণ। অ্যামাইডের বিজারণের মাধ্যমে কিন্তু আমরা কি পেতে পারি? অ্যামিন পেতে পারি। আরো একটা পড়ছি, মনে আছে তো সবার? আইসোসায়ানাইড, অ্যালকাইল সায়ানাইড এবং অ্যালকাইল আইসোসায়ানাইডের বিজারণের মাধ্যমে পেতে পারি। হফম্যান ক্ষুদ্রাংশকরণ আমরা কোথায় পড়ছি? দুইটার ক্ষেত্রেই পড়ছি। এটা অ্যামাইড থেকে, খালি এখানে কি হবে? কার্বনের সংখ্যা কমে আসবে। তাহলে খেয়াল করছো, আমরা এগুলো বাদে আরেকটা বিশেষ বিক্রিয়া পড়ছি, দেখি ওই বিক্রিয়া কোনটা, আমাকে চ্যাট বক্সে লিখে জানো। এইগুলো বাদে অ্যামিনের যে প্রস্তুতি পড়ছি, এগুলো বাদে আরেকটা বিক্রিয়া পড়ছি, সেটার নাম চ্যাট বক্সে লিখে ফেলো। ভেরি গুড, অদিতি, তানিম ওরা সবার আগে লিখে ফেলছে। ডায়াজোনিয়াম ক্লোরাইডের কথা ভুলে গেছি কেন? তাহলে ওর কথাও স্মরণার্থে আমি ডিজের কথা লিখলাম। তাহলে দেখো আমি তোমাদেরকে নেমোনিক বানানো শেখাচ্ছি। এই যে অ্যামোনিয়া, বিজারণ, হফম্যান, ডিজে, কি কি একটা একটা নেমোনিক বানায় ফেলে দেখি। আমিন বাজারে, আমিন বাজারে, হাফিজ ডিজে। দেখছো? আসো আমরা কিভাবে নেমোনিক বানাতে হয় শিখি। হাফিজ ডিজে, হাফিজ লেখাটা পড়া যাচ্ছে না। আচ্ছা, কেউ হাফিজ টাফিজ থাকলে আবার মাইন্ড খাইও না, ঠিক আছে? তুমি ডিজে নাই হইতে পারো, আমরা জাস্ট মনে রাখার জন্য শিখলাম। ওকে, তাহলে আমরা যাই। এটার আনসার প্রপারলি দিতে হবে, চ্যাট বক্সে লিখো। আইসোসায়ানেটকে, ইথাইল আইসোসায়ানেটকে বিজারণ করলে কোনটি পাওয়া যাবে? চ্যাট বক্সে লিখো। ইথাইল আইসোসায়ানাইড, ভেরি গুড, ভেরি গুড। মেজরিটি কিন্তু বি আনসার দিচ্ছে, বি। কারণ আমরা জানি আইসোসায়ানাইডের বিজারণ করলে, আইসোসায়ানাইডের বিজারণ করলে আমরা কি পাবো? আইসোসায়ানাইডের বিজারণ করলে আমরা পাবো হচ্ছে সেকেন্ড ডিগ্রি অ্যামিন, সেকেন্ড ডিগ্রি অ্যামিন। আর এখানে সেকেন্ড ডিগ্রি অ্যামিন আছেই এটা, ঠিক আছে? আরো আছে বাট এটা তো হওয়ার সুযোগ নাই, কারণ তুমি তো তিনটা কার্বন আছে, সো তিনটা কার্বনই পাবা, নতুন করে তো বানানোর কিছু সুযোগ নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমার মনে হয় সবাই বুঝতে পারছো। যারা যারা বুঝতে পারছো এটা একটু ওয়াই লিখো চ্যাট বক্সে। ভেরি গুড। এখন আমরা অ্যামিনের সাধারণ বিক্রিয়ায় চলে আসছি। অ্যামিনের সাধারণ বিক্রিয়াতে আসো, যে সাধারণ বিক্রিয়ার ক্ষেত্রে মানে রাসায়নিক বিক্রিয়া কয় প্রকার বলতে পারবো অ্যামিনের?
রাসায়নিক বিক্রিয়া হচ্ছে 6 প্রকার। ঠিক আছে, 6 প্রকার। এই 6 প্রকারের নামগুলো কি কি একটু চিন্তা করো। প্রথমে আমরা জানি অ্যামিন হচ্ছে একটা ক্ষার, সো ক্ষারধর্মিতার জন্য সে অম্লের সাথে বিক্রিয়া দিবে, এবং সেই ক্ষারধর্মিতার ক্রমটাই এখানে মূলত লেখা আছে। ক্ষারধর্মিতার ক্রমটা আমরা সবাই জানি যে 2 ডিগ্রি, তারপর কি, এগুলো আর লেখার দরকার কি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি, এগুলো তো আমরা সবাই জানি। 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি, তারপর অ্যামিন, এইভাবে অর্ডারটা হবে, সেটা আমরা মনে রাখবো। আচ্ছা, অমরনা লিখছে যে ভাইয়া সায়ানাইড না আইসোসায়ানাইড কেমনে বুঝবো? এনসি থাকলে আইসোসায়ানাইড, আর সিএন থাকলে সায়ানাইড, এটা মনে থাকবা। সিএন সায়ানাইড, এনসি আইসোসায়ানাইড। অমরনা তুমি বুঝলে এবার একটু চ্যাট বক্সে ওয়াই লিখবা। আচ্ছা, অ্যামিনো মূলকের সক্রিয় হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপন, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, দুই রকম ভাবে হতে পারে। তুমি যদি আর কে রিপ্লেস করে দাও কি দিয়ে, অ্যালকাইল মূলক দিয়ে, মানে হাইড্রোজেনকে রিপ্লেস করে দাও অ্যালকাইল মূলক দিয়ে, তাহলে আর দিয়ে রিপ্লেস হচ্ছে, 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি পাচ্ছ, 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি পাচ্ছ। এই যে এইটাই হচ্ছে সেই বিক্রিয়াটা, মনে আছে? যে বিক্রিয়াটার মাধ্যমে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন তৈরি হচ্ছে। এবং এগুলোকে পৃথক করবো আমরা কিসের সাহায্যে? আংশিক পাতনের সাহায্যে। আর তুমি যদি অ্যাসাইল গ্রুপ অ্যাড করো, এই যেমন ধরো একটা এইচ রিপ্লেস হয়ে গিয়ে কি হয়ে যাচ্ছে, CH3CO যুক্ত হয়ে যাচ্ছে, তাই না? এই অ্যাসাইলেশন, অ্যাসাইল গ্রুপ যুক্ত করাটাকে আমরা বলছি কি, অ্যাসাইলেশন। তাহলে এই দুইটা হচ্ছে কি, এক ধরনের কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, তাই না? এটা এক ধরনের কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এখন আসো আমরা এই বিক্রিয়াটার দিকে তাকাই। অনেকে বলে ভাই কোনটা পড়বো বুঝতেছি না, না বুঝলে এটার একটু দেখো, আমি পাশে কয়টা স্টার দিচ্ছি। এই রিয়েকশনটা আমাদের ভর্তি পরীক্ষার জন্য 5 স্টার ইম্পর্টেন্ট, 5 স্টার ক্যাটাগরির জিনিস। ঠিক আছে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিচের কোন বিকারকের সাহায্যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, সরি আমার না আছে, ঠিক আছে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিনকে পৃথক করা যায় কিসের সাহায্যে? মনে রাখবো আমরা কিসের সাহায্যে? নাইট্রাস অ্যাসিডের সাহায্যে। তাহলে আসো এই নাইট্রাস অ্যাসিডের সাহায্যে পৃথক করব আমরা কিভাবে, দেখো। প্রাইমারি অ্যামিনের সাথে যদি বিক্রিয়া করি তাহলে কি তৈরি হচ্ছে? একটা অ্যালকোহল তৈরি হচ্ছে আর একটা পিওর নাইট্রোজেন তৈরি হচ্ছে। আমি এভাবে মনে রাখতাম, পিওর নাইট্রোজেন তৈরি হচ্ছে, সো প্রাইমারি। পিওর নাইট্রোজেন তৈরি হলে কি বলবো? প্রাইমারি। আবার আসো, রঙিন তেল জাতীয় পদার্থ নাইট্রোসো অ্যামিন তৈরি হচ্ছে কার ক্ষেত্রে? সেকেন্ডারির ক্ষেত্রে। তোমরা খেয়াল করো সেকেন্ডারি বানানে সেক আছে, আবার নাইট্রোসো, নাইট্রোসো, খেয়াল করছো? এই সো দিয়ে মনে রাখবা সেকেন্ডারি। আচ্ছা, আর থার্ড ডিগ্রি অ্যামিনের জন্য কি তৈরি হচ্ছে? সবাই দেখো থার্ড ডিগ্রি অ্যামিনের মধ্যে ট্রাই নাইট্রাইট, খেয়াল করছো? ট্রাই অ্যালকাইল বা অ্যালকাইল ফিনাইল অ্যামোনিয়াম নাইট্রাইট। সো অপশনে যখন আমরা ট্রাই কথাটা দেখবো তখন বুঝবো কি, যেটা টারশিয়ারি অ্যামিনের প্রোডাক্ট। তাহলে আমরা এভাবে বুঝবো যে টারশিয়ারি অ্যামিন পৃথক করা যাচ্ছে নাইট্রাইটের সাহায্যে। নাফিসা আবার প্রশ্ন করছে যে পৃথক না আংশিক পাতন দিয়ে করে? হ্যাঁ, আমি সেটাই বলতে যাচ্ছি, পৃথক আংশিক পাতন দিয়ে করবে। বাট পার্থক্য এখানে আসলে পৃথকীকরণ লেখা দেখে অনেকে ডাউটে পড়ে যাচ্ছে, আসলে এটা পার্থক্যকরণ হবে, এটা পৃথকীকরণ না। তুমি পার্থক্য করবা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রিকে পার্থক্য করবা নাইট্রাস অ্যাসিডের সাথে সাহায্যে। আচ্ছা, তাহলে আমরা কিভাবে মনে রাখতে বললাম, সবার মনে আসছে তো? সবাই বুঝতে পারছো তো যে পিওর নাইট্রোজেনের জন্য প্রাইমারি, নাইট্রোসো ফর সেকেন্ডারি, আর ট্রাই ফর টারশিয়ারি। দেখি তোমাদের স্মৃতিশক্তি কত ভালো। তোমরা এই নাইট্রোসো অ্যামিনের নাম এর আগে কোথায় শুনছো? চ্যাট বক্সে লিখতে পারবা কেউ? এই নাইট্রোসো অ্যামিনের নাম তোমরা কোথায় শুনছো? সবাইকে একটু মনে করাই দিই। নাইট্রোসো অ্যামিন তৈরি হয় বলে, নাইট্রোসো অ্যামিন মাংসের সাথে বিক্রিয়া করে, মাংসের প্রোটিনের সাথে বিক্রিয়া করে ক্যান্সার তৈরি করতে পারে, ক্যান্সার করতে পারে। এবং এটা নাইট্রাইট প্রিজারভেটিভের নাম শুনছো না সবাই? কারা কারা নাইট্রাইট প্রিজারভেটিভের নাম শুনছো চ্যাট বক্সে লিখো। নাইট্রাইট প্রিজারভেটিভ যদি তুমি খাবারে দাও, সেটা প্রোটিনের সাথে বিক্রিয়া করে নাইট্রোসামিন তৈরি করে এবং সেটা ক্যান্সার করতে পারে। ঠিক আছে, তাহলে এই কথাগুলো আমরা কিন্তু রিলেট করে করে পড়ার চেষ্টা করব, তাহলে আমাদের ভালো মতো প্রিপারেশন হবে। এখন আসো কার্বিলামিন বিক্রিয়া, খুবই অবভিয়াস একটা বিক্রিয়া, খুবই কমন একটা বিক্রিয়া। আমরা অ্যামিনের সাথে ক্লোরোফর্ম এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে বিক্রিয়া দিলে আইসোসায়ানাইড তৈরি হবে, যেটার বাজে গন্ধ আমাদেরকে বুঝাই দিবে যেটা কি ছিল, অ্যামিন ছিল।
তোমাদের জন্য আমার প্রশ্ন, কার্বিলামিন বিক্রিয়াতে আমরা যে বিকারকগুলো ব্যবহার করছি, এই যে এই বিকারকগুলো সবাই নোটিস করছো তো? ক্লোরোফর্ম এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড, সেম বিকারক আমরা কোন বিক্রিয়ায় ব্যবহার করছি বলো? সেম বিকারক না অদিতি, এবার হ্যালো ফর্ম না, সেম বিকারক কিন্তু আমরা হ্যালো ফর্মে বিক্রিয়া করিনি। ভেরি গুড, আশা পারফেক্ট আনসার দিছে, নোমান পারফেক্ট আনসার দিছে। রাইমার টাইমেন বিক্রিয়ার নাম শুনছো কারা কারা? ওয়াই লিখো, রাইমার টাইমেন। এই রাইমার টাইমেন রিঅ্যাকশনের মধ্যে কিন্তু আমরা এই বিকারকগুলো ব্যবহার করেছিলাম, যেটার এন্ড প্রোডাক্ট কি ছিল? কোব, সরি, এটার এন্ড প্রোডাক্ট কি ছিল? স্যালিসাল ডিহাইড, স্যালিসাল ডিহাইড। ঠিক আছে, এটা একটু মনে রাখবে, এটার এন্ড প্রোডাক্ট ছিল স্যালিসাল ডিহাইড। আচ্ছা, তাহলে আমরা একটু এভাবে মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে? আমাদের প্রিপারেশনটা হবে সব দিক থেকে, সব দিক থেকে। তাহলে এই বিক্রিয়ার সাহায্যে আমরা অ্যামিন এবং ক্লোরোফর্ম দুটাকেই শনাক্ত করতে পারি, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার আসো, একটু আগে আমরা পড়াইছি, সবাই মন দিয়ে শুনবা, একটু আগে আমরা পড়াইছি কিন্তু যে অ্যামাইডকে বিজারণ করলে বা নাইট্রো যৌগকে বিজারণ করলে আমরা কি পাবো? অ্যামিন পাবো। তাহলে এবার বলো, অ্যামিনকে জারণ করলে কি পাবা? অ্যামিনকে জারণ করলে তোমরা পাবা নাইট্রোবেনজিন বা নাইট্রো যৌগ পাবা। অ্যামিনকে বিজারণ করলে তুমি অ্যামিনকে জারণ করলে তুমি পাবা নাইট্রো যৌগ, আর নাইট্রো যৌগকে বিজারণ করলে পাবা অ্যামিন। সো এভাবে অবভিয়াস কথাগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা, মুখস্থ করবা না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আসো আমরা অ্যামিনের আরেকটা বিক্রিয়া দেখি। এই বিক্রিয়াটা মূলত কিন্তু এলিফেটিক অ্যামিন দিবে না। এটা কার বিক্রিয়া? এটা অ্যারোমেটিক অ্যামিনের বিক্রিয়া। only aromatic amines will give this kind of reaction, কারণ ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে অ্যারোমেটিক যৌগের বিক্রিয়া। যা কি একটা প্রশ্ন করছে যে অ্যাজোবেনজিন কি? অ্যাজোমূলক মানেই হচ্ছে কিন্তু নাইট্রোজেন মূলক, ঠিক আছে? সো কোনো একটা বেনজিন রিং যদি ধরো আরেকটা নাইট্রোজেনের মাধ্যমে আরেকটা বেনজিন রিং এর সাথে যুক্ত থাকে, তখন এই ধরনের যৌগগুলোকে আমরা কি বলবো? অ্যাজোবেনজিন। যারা যারা অ্যাজোবেনজিন কথাটা বুঝতে পারছো এবার একটু চ্যাট বক্সে লিখো ওয়াই। আমাদের এই নাইট্রোজেন দিয়ে যদি যখন দুইটা বেনজিন যুক্ত হয়ে থাকে তখন আমরা সেটাকে অ্যাজোবেনজিন বলি। সবাই আমাকে বলো, এখানে হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন তিনটা আছে, এই তিনটার মাঝে কোনটা একটু ডিফারেন্ট? আমাকে চ্যাট বক্সে লিখো, কোনটা টিপিক্যাল না, কোনটা অ্যাটিপিক্যাল? সালফোনেশন হবে না মামা, সালফোনেশন হবে না, নাইট্রেশন। সুস্ময়, তাহিয়া, কুমু সবাই পারফেক্ট আনসার দিছে নাইট্রেশন। ওয়াই? বিকজ নাইট্রেশনটা ঘটতেছে মেটা পজিশনে, নাইট্রেশন ঘটতেছে মেটা পজিশনে, ঠিক আছে? এই নাইট্রেশন যে মেটা পজিশনে ঘটতেছে কেন? কারণ অ্যানিলিনিয়াম আয়ন তৈরি হয়, অ্যানিলিনিয়াম আয়ন মেটা ডিরেক্টিং, অ্যানিলিনিয়াম আয়ন মেটা ডিরেক্টিং, এটা মনে রাখবা, মেটা নির্দেশক। আমার মনে হয় এগুলো তোমাদের শেখা হয়ে গেছে, যদিও অ্যামিনো গ্রুপ অর্থোপ্যারা ডিরেক্টিং, কিন্তু অ্যানিলিনিয়াম তৈরি হয়ে গেলে সেটা কিন্তু মেটা ডিরেক্টিং হয়ে যায়, যার কারণে দেখা যাচ্ছে কি নাইট্রেশনটা মেটা ডিরেকশনে হয় বা মেটা পজিশনে হয়। তাহলে আমরা পরের স্লাইডে যাই। কোন বিক্রিয়কের সাহায্যে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যামিনকে পার্থক্য করা যায়? পোল কোশ্চেন লঞ্চ করে দেওয়া হচ্ছে, তোমরা দ্রুত আনসার করে দাও। কোন বিক্রিয়কের সাহায্যে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যামিনকে পার্থক্য করা যায়? ভেরি গুড, এখনো দেখি সত্যের পক্ষে আছে সবাই। ভুল উত্তর দেখি বেড়ে যাচ্ছে না। HNO3 লেখা আছে বাবারা, HNO3 না। যারা যারা ভুলে গেছো তাদেরকে একটু স্মৃতিতে আনে দিচ্ছি। সোডিয়াম নাইট্রাইটের সাথে তুমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিঅ্যাকশন দাও তাহলে কি তৈরি হবে? নাইট্রাস অ্যাসিড প্লাস সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে, ঠিক আছে? এইটাই হচ্ছে নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া, নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া। সবাই ঠিক আনসারটা দাগাও, সবাই ঠিক আনসারটা দাগাও। এখন কোনটা আনসার হওয়া উচিত? সোডিয়াম নাইট্রাইট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আগাই যাই। এটার আনসার কি হবে? এটার আনসার হবে, দেখো কত সহজ প্রশ্ন, কত মানুষ ভুল করে। এইভাবেই কিন্তু মেডিকেলে চান্স পাওয়াটা আমরা নিজেরা বিদায় দিয়ে আসি আর কি। অ্যামিনকে শনাক্তকরণ, এখানেও আমি আবার কয়টা স্টার দিচ্ছি একটু দেখো, 5 স্টার,
ঠিক আছে ভাই, কি পড়বো বুঝতেছি না এরকম প্রশ্ন করবা না, ঠিক আছে। এই কার্বিলামিন বিক্রিয়ার সাহায্যে আমরা প্রাইমারি অ্যামিন ক্লোরোফর্ম উভয়কেই শনাক্ত করতে পারবো। আর হিন্সবার্গ পরীক্ষা, এই পরীক্ষাটা একটা মজার পরীক্ষা। এখানে তুমি ইনডিরেক্টলি তৈরি করবা, ইনডিরেক্টলি টেস্ট করবা যে অ্যামিন আছে কিভাবে। দেখো ফার্স্টে তুমি অ্যারোমেটিক অ্যামিনের সাথে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া দিয়ে ডায়াজোনিয়াম লবণ তৈরি করলা 0 to 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। সেই ডায়াজোনিয়াম লবণের সাথে তুমি যখন ফেনলের বিক্রিয়া দিবা তখন কমলা বর্ণের যৌগ তৈরি হবে। তাহলে ইনডিরেক্টলি বুঝবা যে এটা ডায়াজো ছিল আর এটা ডায়াজো মানে এটা অ্যামিন ছিল। এখন তোমরা আমাকে বলো, এই তিনটা অপশন যদি দেয়া থাকে, বলা হয় যে নিচের কোনটার সাহায্যে শুধুমাত্র অ্যারোমেটিক অ্যামিন শনাক্ত করা যায়, কি আনসার দিবা? এ, বি অর সি? নিচের কোন বিক্রিয়ার সাহায্যে শুধুমাত্র অ্যারোমেটিক অ্যামিন শনাক্ত করা যায়? ভেরি গুড, বি যারা যারা বলতেছো, হিন্সবার্গ পরীক্ষা। আর হফম্যান মাস্টার্ড অয়েল, এটা একটা জটিল বিক্রিয়া, তোমরা খালি মনে রাখবা এখানে কি তৈরি হয়, এই যে আইসোসায়ানাইড এবং সালফাইডের যে একটা কম্বিনেশন তৈরি হচ্ছে এবং মার্কিউরিক সালফাইড যে তৈরি হচ্ছে, তার একটা বাজে গন্ধ থাকে। এই বাজে গন্ধের মাধ্যমে আমরা উপস্থিতি রিয়েক্ট করি। আমাদের তো মেডিকেলে ভর্তি পরীক্ষা, আমাদের তো রিয়েকশন লিখতে হবে না। সো নিশ্চিন্তে খালি নামটা শিখে রাখো, তাহলেই চলবে। হফম্যান দিয়ে তুমি অ্যামিন বানাইতেও পারবা, হফম্যান দিয়ে তুমি অ্যামিনকে শনাক্তও করতে পারবা। খালি একটা হফম্যান মাস্টার্ড অয়েল আর একটা হফম্যান ডিগ্রেডেশন। আচ্ছা, তাহলে আমাদের এই অংশটুকু গেল। আমরা এখন আরেকটা জায়গায় যাই, সেটা কি? সেটা হচ্ছে আহ, এই ফ্যাক্টস গুলো আর কি, অ্যামিনের ব্যাপারে আমাদেরকে এই ফ্যাক্টস গুলো জানতে হবে। যেমন ধরো ক্যাটেকোলামিন, আমরা সবাই ক্যাটেকোলামিনের নাম কিন্তু শুনছি। যে অ্যাড্রেনালিন, নরএড্রেনালিনের নাম শুনছো কারা কারা? চ্যাট বক্সে ওয়াই লিখো তো। অ্যাড্রেনালিন, নরএড্রেনালিনের নাম শুনছো কারা কারা? এই অ্যাড্রেনালিন, নরএড্রেনালিন এদেরকে কিন্তু একসাথে আমরা কি বলি? ক্যাটেকোলামিনস বলি, ঠিক আছে? ক্যাটেকোলামিনস এগুলো আমাদের স্ট্রেস হরমোনের কাজ করে। আচ্ছা, ইমার্জেন্সি হরমোনের কাজ করে। অ্যামফেটামিনের কথা বলি, অ্যামফেটামিন, অ্যামফেটামিনের নাম তো সবাই শুনছো। ইয়াবার নাম তো সবাই শুনছো, মিথাইল অ্যামফেটামিন, তাই না? এই অ্যামফেটামিন হচ্ছে বল বৃদ্ধি কারক, আবার পেশির শক্তি বাড়ায় আর কি। টেট্রাসাইক্লিন, মরফিন, এগুলো সব কি? টেট্রাসাইক্লিন হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক যেটা কলেরার চিকিৎসায় আমরা ব্যবহার করতে দেখছি, আর মরফিন এটা বেদনা নাশক, তাই না? এই সবগুলো যৌগ কিন্তু অ্যামিন, এগুলো সব কিন্তু অ্যামিন, এবং এদের যাতে সলিবিলিটি মানে এদের যাতে স্ট্রেংথ বাড়ে, তাই আমরা এদেরকে অ্যামোনিয়াম লবণ রূপে দ্রবীভূত করে বাজারজাত করি। তাহলে এগুলো সবই অ্যামিন। পাশাপাশি ডোপামিনের নাম শুনছো কারা কারা? ওয়াই লিখো। ডোপামিনের নাম শুনছো কারা কারা? ওয়াই লিখো। ভেরি গুড, ভেরি গুড। ডোপামিনের অভাবে পার্কিনসন রোগ হয়, তাই না? এই ডোপামিনের কথাটা আমরা জানি, এটা নিউরোট্রান্সমিটার, এটা এক ধরনের নিউরোট্রান্সমিটার। এই যে ফেসবুকে লাইক দিলে আমাদের ভাল লাগে, আমাদের পোস্টে কেউ লাইক দিলে আমাদের ভাল লাগে, আমাদের কি বলা যায়, প্রোফাইল পিকচারে কেউ লাইক দিলে আমাদের ভাল লাগে, লাভ দিলে তো ডোপামিন আরো বেশি রিলিজ হয়। রিলিজ হয় কি আসলে? ডোপামিন। এটা তোমাকে একটা সেলফ স্যাটিসফ্যাকশনের অনুভূতিও দেয়। এগুলো পরীক্ষায় আসবে না, ঠিক আছে? আচ্ছা, মিতু লিখছে লাইক দিলে ভালো লাগে না। আসলে লাইক দিলে মনে হয় এখন আর ভালো লাগে না, এখন শুধু রিয়েক্ট করলে ভালো লাগে। আচ্ছা, নরএড্রেনালিন, সেরোটোনিনের নামও আমরা শুনছি। সেরোটোনিন রক্তনালীকে সংকোচন করতে সাহায্য করে, এটা আমরা প্লেটলেটের ওখানে, অনুচক্রিকার ওখানে পড়ার কথা, বা আমাদের যে রক্ত চ্যাপ্টারটা আছে সেখানে পড়ার কথা। আচ্ছা, অ্যামফেটামিন, মেথামফেটামিন, এগুলো সব আমরা জানি, এগুলো নিয়ে আর কথা বলবো না। তোমরা সবাই এখান থেকে ইউজ গুলো পড়ে নিবা। মনে আছে তো ট্যানারিতে আমরা মিথাইলামিন, ইথাইলামিনের নাম শুনছিলাম, লোম নাশক হিসেবে সেগুলোকে ব্যবহার করা হয়। তাহলে এই ফ্যাক্টস গুলো আমরা শিখে রাখলাম। এখন দেখো কোন বিক্রিয়ার সাহায্যে অ্যামিনো ক্লোরোফর্ম উভয় যৌগকে শনাক্ত করা যায়। সবাই চ্যাট বক্সে এটার আনসার লিখো তো, কোন বিক্রিয়ার সাহায্যে। আচ্ছা, পোল কোশ্চেনই লঞ্চ করে দিচ্ছি, পোল কোশ্চেনটা লঞ্চ করে দেওয়া হোক। আচ্ছা, কোন বিক্রিয়ার সাহায্যে অ্যামিন এবং ক্লোরোফর্ম উভয় যৌগকে শনাক্ত করা যায়? কোন বিক্রিয়ার সাহায্যে অ্যামিন ও ক্লোরোফর্ম উভয় যৌগকে শনাক্ত করা যায়? ভেরি গুড, মেজরিটি ঠিক পথে আছে। আমার মনে হয় না এটা কারো ভুল হবে। এটা যারা ভুল করতেছে তারা ক্লাসে একদমই মনোযোগ দিচ্ছে না। ক্লাসে যদি ন্যূনতম মনোযোগ দেওয়া হয় তাহলে কার্বিলামিন রিঅ্যাকশন যে আনসার হবে এটা সবাই বুঝতে পারবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পরের স্লাইডে যাই। আমরা এখন আসছি ডায়াজোনিয়াম লবণে। ডায়াজোনিয়াম লবণের ব্যাপারে কি কি জানতে হবে দেখো। প্রথমে জানতে হবে কে সর্বপ্রথম এই ডায়াজোনিয়াম লবণ তৈরি করেছিলেন। জৈব রসায়নবিদ গ্রিস সর্বপ্রথম
ডায়াজোনিয়াম লবণ প্রস্তুত করেন। তারপর আসো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের কিছু স্পেসিফিক ফিচারে, যেমন এটা বর্ণহীন দানাদার কঠিন পদার্থ। আর এটাও মনে রাখবা, শুষ্ক অবস্থায় বা দানাদার এই অবস্থাতে কিন্তু সে বিস্ফোরক হিসেবে কাজ করে। সেজন্য এদেরকে আমরা জলীয় দ্রবণ হিসেবে প্রিজার্ভ করে রাখার চেষ্টা করি। আবার এরা জলীয় দ্রবণ কেমনে তৈরি করছে, কারণ এরা কিন্তু অর্গানিক যৌগ হওয়া সত্ত্বেও পানিতে অতি মাত্রায় দ্রবণীয়। তাহলে চিন্তা করছো, এই একটা ফ্যাক্ট কি আমাদের জন্য হাইলি ইন্টারেস্টিং না? একটা অর্গানিক কম্পাউন্ড, তার বেনজিন রিংও আছে, কিন্তু সে হাইলি ওয়াটার সলিউবল। এই কথাটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এরা পানিতে অতি মাত্রায় দ্রবণীয়, এবং দ্রবণে কি অবস্থায় থাকে? আয়নিত অবস্থায় থাকে। আর এটা ইথার ও অ্যালকোহলে নিঃসন্দেহে অদ্রবণীয় হবে, কারণ ব্যাপারটা সিম্পল। তুমি আমার বন্ধু মানে তুমি আমার শত্রুর বন্ধু হইতে পারবা না। তুমি পানির বন্ধু মানে তুমি ইথারের অ্যালকোহলের জন্য বন্ধু হইতে পারবা না। এটাই হচ্ছে বিষয়। রাসায়নিক ধর্ম তো আমরা বুঝতেই পারতেছি, লবণ যে বিস্ফোরণ করে সে যে সক্রিয় হবে, এটা কি আর শেখাই দিতে হবে? আমার মনে হয় না সবাই পারবা এটা। ডায়াজোনিয়াম ক্লোরাইড জিনিসটা কি। এখন আসলে প্রিপারেশনটা, প্রিপারেশনটার ক্ষেত্রে দেখো, প্রিপারেশনটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অ্যানিলিন আমরা যখন নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া দিচ্ছি আর কি, ওই যে সোডিয়াম নাইট্রাইট প্লাস গাঢ় HCl, তো বিক্রিয়া যদি আমরা দেই তখন দেখো ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে। এবং খেয়াল করছো টেম্পারেচারটা 0 to 5 ডিগ্রি সেলসিয়াস। এই 0 to 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি তুমি মেনটেন না করতে পারো, রুম টেম্পারেচার যদি হয়ে যায়, ধরো 35 ডিগ্রি সেলসিয়াস যদি হয়ে যায়, তখন কিন্তু আর ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হবে না। তোমাদের কার কার মনে আছে দেখি, প্রাইমারি অ্যামিনের সাথে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া হলে কি তৈরি হয়েছিল? ফেনল, মানে তৈরি হয়েছিল কি অ্যালকোহল, নাইট্রোজেন আর ওয়াটার তৈরি হয়েছিল না? সেম এখানেও কি তৈরি হবে? একটা ফেনল তৈরি হবে, আবার কি তৈরি হবে? নাইট্রোজেন তৈরি হবে, সাথে কি তৈরি হবে? পানি। তাহলে আমাদের ওই সেম ঘটনাটা এখানে ঘটে যাবে যখন রুম টেম্পারেচারে বিক্রিয়াটা ঘটবে। তাহলে কখন সে স্টেবল থাকবে? 0 to 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে সে স্টেবল থাকবে, ডায়াজোনিয়াম লবণ তৈরি করবে। এই রিয়েকশনটাকে আমরা বলি ডায়াজোডাইজেশন রিয়েকশন। অ্যান্ড এলিফ্যাটিক অ্যামিন কান্ট প্রিপেয়ার ডায়াজোনিয়াম সল্ট। ওয়াই? এটা আনসার জিজ্ঞেস করবো না, সবাই জানবা, সবাই জানো, রেজোনেন্স। আচ্ছা, তাহলে আসো, এই বিক্রিয়াগুলো দেখে মাথা চক্কর মারার কোনো দরকার নেই, আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি কিভাবে পড়বা। যেমন প্রথমে তোমাদের জানতে হবে যে ডায়াজোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, একটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, এবং আরেকটা কি? যুগলায়ন বিক্রিয়া। ঠিক আছে? ডায়াজোমূলকের বিক্রিয়া কয় রকম? 3 রকম: প্রতিস্থাপন, বিজারণ, যুগলায়ন। এই প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে খেয়াল করে দেখো, OH মূলক দ্বারা প্রতিস্থাপন করলে ফেনল হবে, হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপন করলে বেনজিন হবে। এগুলো কিন্তু কমন সেন্স। এবং এই রিয়েকশনটা ইম্পর্টেন্ট, কারণ এই রিয়েকশনটা আমরা বেনজিনের প্রস্তুতির সময়ও পড়ছি। আর এই বিক্রিয়াটাও কি আমরা পড়ি নাই? এই বিক্রিয়াটাও কিন্তু আমরা পড়ছি। আমরা ক্লোরোবেনজিনের সাথে যখন আমরা আমরা বিশেষ বিশেষ করে আমরা যখন ক্লোরোবেনজিন তৈরি করতে চাচ্ছি ডায়াজোনিয়াম লবণ থেকে, তখন কিন্তু স্যান্ড মেয়ার রিয়েকশনটা ঘটাচ্ছি। এবং স্যান্ড মেয়ার রিয়েকশনে কি ইউজ করা হয়? স্যান্ড মেয়ার রিয়েকশনে আমরা জানি কপার ক্লোরাইড বা কিউপ্রাস ক্লোরাইডের সল্ট ব্যবহার করা হয়। আমরা এইভাবে মনে রাখতে বলেছিলাম, সল্ট হলে স্যান্ড মেয়ার হবে, সল্ট হলে কি হবে? স্যান্ড মেয়ার হবে। আর অন্যদিকে শুধু কপার যদি হয়, এই যে দেখো শুধু কপার, মেটাল থাকলে মনে রাখবা, মেটাল থাকলে গ্যাটারম্যান, মেটাল থাকলে গ্যাটারম্যান। ঠিক আছে, ভেরি গুড। তাহলে মেটাল থাকলে গ্যাটারম্যান, এই কথাটা মনে রাখবা। আচ্ছা, তাহলে স্যান্ডমেয়ার রিয়েকশনের কথা মনে রাখলা। আমি বলে দিচ্ছি, এই অংশটুকু সবাই ভালো মতো পড়ে রাখবা। এই অংশটুকু থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন পাবা। ঠিক আছে? স্যান্ডমেয়ার রিয়েকশন, গ্যাটারম্যান রিয়েকশন, ঠিক আছে? এইটা ভালো মতো পড়ে রাখার চেষ্টা করবা। আর বাকি যেগুলো আছে সেগুলো পড়লেই পারবা, সেগুলো নিয়ে এত চিন্তার কারণ নাই। খালি এটা মনে রাখবা, ডায়াজোনিয়াম ক্লোরাইডকে মৃদু বিজারণ করলে তুমি পাবা ফিনাইল হাইড্রাজিন, আর যদি তীব্র বিজারণ করো তাহলে তুমি পাবা অ্যানিলিন। দেখি কার কার 2,4 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিনের নাম মনে আছে? বলো। 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিনের সাহায্যে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিনের সাহায্যে আমরা কি করতে পারি? 2,4
ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সাহায্যে আমরা কি টেস্ট করি? আমরা কিন্তু এই মূলকটাকে চেক করি, কার্বনিল মূলক। কার্বনিল মূলক, ঠিক আছে, কার্বনিল মূলক। এবার দেখি চ্যাট বক্সে লিখো তো, কোন যৌগের কার্বনিল মূলক আছে কিন্তু তারা 2,4-DNP টেস্ট দিবে না? কোন যৌগের কার্বনিল মূলক আছে কিন্তু তারা 2,4-DNP টেস্ট দিবে না? অর্গানিক অ্যাসিড গুলোকে আমরা যদিও কার্বনিল মূলক আছে বলি, তাও স্টিল অর্গানিক অ্যাসিডদের তো আসলে টিপিক্যাল রিঅ্যাকশন নাই, তাই আমরা এটা উভয় মনে রাখার চেষ্টা করব। বাট আমি একটা বাড়তি কথা বলে দিই, গ্লুকোজের নামটা মনে রাখবা। এই গ্লুকোজ কিন্তু 2,4-DNP টেস্ট দেয় না। দেখি চ্যাট বক্সে লিখো, গ্লুকোজ কি অ্যালডিহাইড না কিটোন? গ্লুকোজ কি অ্যালডিহাইড না কিটোন? চ্যাট বক্সে লিখো। ভেরি গুড, যারা যারা অ্যালডিহাইড লিখতেছো পারফেক্ট আনসার। দেখি বিগত বছরের প্রশ্ন, এটার আনসার কি হবে? অ্যানিলিন থেকে ডায়াজোনিয়াম লবণ তৈরিতে কোন বিকারক ব্যবহৃত হয়? চ্যাট বক্সে লিখে ফেলো তো, এটার আনসার কি হবে? এটার আনসার আমার মতে সবাই পারবা, একটু আগে ভুল করছে যারা যারা, তারা এবার আরো বেশি করে পারবা, যে সোডিয়াম নাইট্রাইট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হবে। আচ্ছা, তাহলে একটা পোল কোয়েশ্চেন তোমাদের জন্য লঞ্চ করে দিচ্ছি, সবাই দ্রুত আনসার করে দিবা। দ্রুত আনসার করে দাও। নিচের কোনটি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া নয়? নিচের কোনটি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া নয়? দেখি তোমরা কে কি আনসার দিচ্ছ। ভেরি গুড, ভেরি গুড। যারা যারা কাপলিং দাগাইছো তারা হয়তো বুঝো নাই যে যুগলায়ন বিক্রিয়াটাই আসলে কাপলিং বিক্রিয়া। আমি আসলে এই অপেক্ষায় ছিলাম তোমাদেরকে এটা বলার। সো এটা একটু খেয়াল রাখবা যে যুগলায়ন আর কাপলিং কিন্তু সেম জিনিস। সো যুগলায়ন বিক্রিয়াটা তো দিচ্ছে, যুগলায়ন বিক্রিয়াটা তো দেওয়ার সুযোগ আছে ডায়াজোনিয়াম ক্লোরাইডের। সো এটা আনসার হবে না। আনসারটা কি হবে? আনসারটা হবে কোপ বিক্রিয়া। এটা কার বিক্রিয়া? এটা ফেনলের বিক্রিয়া, এটা কিন্তু ডায়াজোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া না। সো হোপফুলি সবাই বুঝতে পারছো। আমরা এখন চলে যাচ্ছি পরের স্লাইডে। আইআর স্পেকট্রোস্কোপি দেখে অনেকের মাথা চক্কর মারতেছে, ভাই এই জিনিসটা কি? শোনো, এখান থেকে আমরা যতটুকু বলবো ঠিক ততটুকুই মনে রাখার চেষ্টা করবা, এর বেশি তোমাদের কিছুই লাগবে না। যেমন এটা প্রশ্ন আসে যে আইআর এর যে পরিসর, ঠিক আছে, এটা কত? 400 থেকে দেখা যাবে কি 450, সরি একটু লেখাটা, হ্যাঁ, এখন দেখো এই আইআর এর পরিসরটা মনে রাখার চেষ্টা করবা, রেঞ্জটা কতটুকু। আর মনে রাখবা যে বন্ধন যত শক্তিশালী সে তত উচ্চ ফ্রিকোয়েন্সির শক্তি শোষণ করে, আর উচ্চ ফ্রিকোয়েন্সিতে বর্ণালী রেখা পাওয়া যায়। আর মিডল আয়ারের কথা তো আমরা সবাই জানি, মিডল আয়ার অঞ্চলে আয়ার রশ্মির রেঞ্জটা আমরা জানি। আর আমাদের বডি থেকে যে আয়ারটা আসে সেটাও কিন্তু মিডল আয়ার, আমাদের বডি থেকে কিন্তু মিডল আয়ার আসে। আমরা পড়ছিলাম না আয়ারকে 3টা জোনে ভাগ করা যায়, নেয়ার আয়ার, মিডল আয়ার, ফার আয়ার। আমরা নেয়ার আয়ার দিয়ে সাধারণত কি আমাদের টট স্কেন এগুলোতে নেয়ার আয়ারকে কাজে লাগাই। আর ফার আয়ার আমরা কাজে লাগাই ফিজিওথেরাপিতে, ফ্রোজেন শোল্ডারে। অন্যদিকে মিডল আয়ার আমরা ব্যবহার করি কিসের ক্ষেত্রে? জৈব যৌগের এই কার্যকরী মূলককে শনাক্ত করার ক্ষেত্রে। এটা কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখার চেষ্টা করবা, জৈব যৌগের কার্যকরী মূলক শনাক্ত করার ক্ষেত্রে আমরা মিডল আয়ার ব্যবহার করি। আর আমাদের যে বডি আয়ার সেটা 8,000 থেকে 12,000 রেঞ্জের, বাসার সেটা পারফেক্টলি লিখছে। আর এটা আমরা সবাই জানি যে বডি আয়ারটার সাহায্যে আমরা থার্মোগ্রাফিক ইমেজিং করি। তো আমাদের এই তথ্যগুলো যেখানে লেখা আছে দাগানো অংশ, এগুলো একটু পড়ে নিতে হবে। আয়ার বর্ণালীতে শোষণ তরঙ্গ সংখ্যা কত, কার্যকরী মূলকের লিস্ট আছে বইতে, ওগুলো ভাই পড়ে জীবন নষ্ট করবা না। আর এখানে মনে রাখবা ফিঙ্গারপ্রিন্ট জোন কোনটা। ফিঙ্গারপ্রিন্ট জোন হচ্ছে 1400 থেকে 650 পার সেন্টিমিটার যে তরঙ্গ সংখ্যা, এই অঞ্চলটাকে আমরা বলি ফিঙ্গারপ্রিন্ট রেজিয়ন। এই কথাগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। তাহলে আমরা এইটা দেখলাম তো, জৈব যৌগের কার্যকরী মূলকের আয়ার বর্ণালীতে শোষণ তরঙ্গ সংখ্যা কত, এই জিনিসগুলো দেখে মাথা চক্কর মারতে পারে, একটু সময় নিয়ে পড়বো তাহলে আমাদের মনে থাকবে। দেখি কার কার মেমোরি অনেক শার্প। এটার আনসার কি হবে? তাড়াতাড়ি চ্যাট বক্সে লিখে ফেলো তো। জৈব যৌগের কার্যকরী মূলক সমূহের আইআর বর্ণালীতে তরঙ্গ সংখ্যা বা ফ্রিকোয়েন্সি কত হওয়া উচিত? ভেরি গুড, ভেরি গুড। এটার আনসার যে সি হবে, সবাই বারুদের মতো আনসার দিচ্ছে। ভেরি গুড। আমি জানি তোমরা পড়তে পড়তে এখন তোমাদের অবস্থা হচ্ছে এরকম, তোমরা এখন এভাবে পারলে একটু আরামসে যদি একটা ঘুম দিতে পারতা জীবনটা আনন্দের হইতো। তাই তোমাদের জন্য
আমার পক্ষ থেকে একটা বিশেষ উপহার, সেটা হচ্ছে এই ব্রেক। থাকো, রেস্ট নাও। আর কোনো কোয়েশ্চেন থাকলে, একটা মজার কোয়েশ্চেন বলি, আমি এর আগে ক্লাসে পাইছিলাম। কোয়েশ্চেনটা ছিল এরকম যে কেন এই ওয়েট, হ্যাঁ হ্যাঁ, বডি আয়ার, মানুষের বডি থেকে আয়ার কেন আসে? এটা একটা ভালো প্রশ্ন না? তোমরা এটা ভালো প্রশ্ন মনে করো কারা কারা, একটু ওয়াই লেখো তো। মানুষের বডি থেকে আয়ারই বা কেন আসবে? অ্যাকচুয়ালি যে কারো বডি থেকে, যে কারোর বডি বলতে কোনো একটা লিভিং নন লিভিং যে কোনো অবজেক্ট থেকে আসলে আয়ার ইমিটেড হতে পারে, যদি যদি সেটা টেম্পারেচার 37 ডিগ্রি আশেপাশে থাকে। টেম্পারেচার যত বাড়বে ওয়েভলেংথের প্যাটার্নও চেঞ্জ হয়ে যাবে, তাই না? তুমি যদি একজনকে আরো বেশি উত্তপ্ত করো, লাল হয়ে যায় না মাঝে মাঝে, তখন তো ভিজিবল জোনে চলে আসে, কালার্ড জোনে চলে আসে। আরো বেশি উত্তপ্ত করলে তখন ইমিটেড হবে, তবে অন্য ওয়েভলেংথের ওয়েভ ইমিটেড হবে। তো সবারই একটা ডেফিনেট ওয়েভ আছে। আমরা বুঝি না যে আমাদের আশেপাশে কে আছে, তার অস্তিত্ব আমরা টের পাচ্ছি। অস্তিত্ব যে টের পাই, এগুলো আসলে তাদের ইমিশন থেকে আমরা পাই। আসলে একটা পারসেপশনও ক্রিয়েট হয় যে আশেপাশে কোন এক্সিস্টেন্স আছে, কি আছে। এগুলো সবই, প্রত্যেকটা অবজেক্টেরই ওয়েভলেংথ ইমিট করার সুযোগ আছে। এটা সবাই বুঝতে পারছো তো? বুঝতে পারলে একটু ওয়াই লিখবা। ওকে, ঠিক আছে। রাইসুল, তুমি যদি কিছু বলতে চাও বলতে পারো। না ভাইয়া, কিছু বলার নেই, তেমন কোনো কোয়েশ্চেনও নাই। আনসলভড। একজন জিজ্ঞাসা করছে আপনি কোন মেডিকেল থেকে পাশ করছেন। ও, আমরা দুইজনই বুঝছো বেসরকারি মেডিকেল থেকে পাস করছি। বেসরকারি মেডিকেলটার নাম হচ্ছে সলিমুল্লাহ মেডিকেল কলেজ, না এটা সরকারি। কিন্তু আসলে সরকারি, এটা যে সরকারি এটা বোঝাটা অনেক দরকারি। কারণ অনেকেই খালি জিজ্ঞেস করে এটা কি সরকারি না বেসরকারি। নাউজুবিল্লাহ বলবা, কেউ যদি বলে এসব এই সলিমুল্লাহ কি বেসরকারি কিনা, তাহলে ভাই দেখেন, নাউজুবিল্লাহ। আরেকজন নামটাও বানানটাও ভুল লেখছে। হ্যাঁ, একজন ওর নাম আমি ভুল উচ্চারণ করছি দেখে ও আমাকে চ্যাটবক্সে আমাদের লিখছে। মেডিকেলের নামটা ভুল বলছে। হ্যাঁ, ওর নাম হচ্ছে আমান্না, আমি ওকে অমান্য বলছিলাম, ও এখন বানান লিখছে সলিমুল্লাহ। আমি তো যখন মেডিকেলে চান্স পাইছিলাম তখন কোচিং এর সংবর্ধনায় নিজেকে ইন্ট্রোডিউস করতেছিলাম এভাবে, আই এম ওয়ালিউল্লাহ ফ্রম সলিমুল্লাহ। আরো মজার বিষয়, চিটাং শহরে আমি যেখানে থাকি সেখানে একটা মাজারও আছে, সেই মাজারের নাম গরিবুল্লাহ। এত উল্লাহর আশেপাশে আমি থাকি, বলার বাইরে। নিঝুম আমাকে কোয়েশ্চেন করছে, পুরো জৈব যৌগ রিভিশন কেমনে করব, কোনো ট্রিক্স? এই কোয়েশ্চেনটা দেখে আসলে আমার একটা এপিসোডের কথা মনে পড়ে গেছে। একটা টিভিতে একটা শো দেখতেছিলাম, মানে মাস্টার শেফ টাইপেরই শো, যেখানে রান্না বান্না হচ্ছে আর কি। তো ওইখানে পুরো রান্না বান্না অসাধারণ ভাবে ডেসক্রিপশন দেওয়ার পরে সে যখন একটা ফোন কল রিসিভ করছে,
ফোন কল রিসিভ করে দর্শক কথা বলতেছে, দর্শক তখন তাকে সবার প্রথমে জিজ্ঞেস করছে, আচ্ছা সব বুঝলাম, রেসিপিটা কি? শোটাই ছিল আসলে রেসিপিটাকে ইলাবোরেটলি ডেসক্রাইব করার, বাট সব শো পুরা শোটা শেষে প্রশ্নটা হয়েছে রেসিপিটা কি। তো একই রকম আমরা অর্গানিক যে পড়াচ্ছি, আমরা তো ট্রিক্স দিয়েই পড়াচ্ছি, আমাদের যা পড়ানো হচ্ছে সেটাই শর্টকাট, সেটাই ট্রিক্স, এভাবেই তোমাকে ফলো করতে হবে। তোমরা অনেকে হয়তো পড়ার অর্ডারটা বুঝো না, আমি একটু বলে দিই তোমরা কিভাবে পড়বা। আমরা সবার আগে পড়বো হচ্ছে মেইন বই। মেইন বইটা পড়ার পরে আমরা যাব কোথায়, আমাদের এই ক্লাস নোট আমরা দেখব। ক্লাস নোট দেখার পরে আমরা দেখব হচ্ছে মেরিট্রিক্স। মেরিট্রিক্স এর পরে আমরা যাব হচ্ছে প্র্যাকটিস বুকে। মেরিট্রিক্স থেকে তো আমরা কোয়েশ্চেনগুলো সলভ করে নিব। তারপরে আমরা কোথায় যাব, তারপর আমরা যাব হচ্ছে প্র্যাকটিস বুক, এবং প্র্যাকটিস বুকে আমরা সর্বাধিক সময় কাটাবো। যত বেশি প্র্যাকটিস করব তত ভালো। যারা ভার্সিটিতেও চান্স পেতে চাচ্ছ তারা প্যারালালি ওই টপিক অনুযায়ী ভার্সিটির কোয়েশ্চেন ব্যাংকটা অফ পড়বা। এভাবে তোমরা একটা কিউমুলেটিভ প্রিপারেশন নিবা। বুঝতে পারছো? মনে রাখবা, শর্টকাট খুঁজতে যাবা না, তোমার যেটুকু সময় আছে সেটাকে সর্বোচ্চভাবে কাজে লাগানোর চেষ্টা করবা। আর এটার উপকার কখনো মানে কি মিস হবে না, এটার উপকার তোমরা পাবাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে হোপফুলি সবাই রেডি তো? আমাদের ক্লাস শুরু করে দিচ্ছি আমরা। সবাই রেডি থাকলে একটু ওয়াই দিয়ে জানাই দাও, ঠিক আছে? ওকে, তাহলে আসো আমরা এখন পলিমার নিয়ে আলোচনা করব। পলিমার, ঠিক আছে? এই পলিমারের কিছু ফ্যাক্টস আমরা শিখি। পলিমার মানে তো আমরা জানি যে একটা ইট দিয়ে যদি আমি দেয়াল বানাই, তাহলে দেয়ালটা হচ্ছে পলিমার আর ইট হচ্ছে মনোমার। অনেকগুলো মনোমার মিলে যে স্ট্রাকচারটা হচ্ছে তাহার নামই পলিমার। ঠিক আছে? মনোমার বড় হইয়া যে যেটা হবে, মনোমার মনোমার সমবায় সমিতির নামই হচ্ছে কি? পলিমার। আচ্ছা, তাহলে এখন আসো পলিমারের ডেনসিটির ব্যাপারে ইনফরমেশন। চিন্তা করো, একটা মেটালের ডেনসিটির চাইতে কিন্তু পলিমারের ডেনসিটি অনেক কম। খেয়াল করছো? একটা মেটালের ডেনসিটি কিন্তু অনেক বেশি। আবার আসো, হিট অ্যান্ড ইলেকট্রিক্যালি নন কন্ডাক্টর হবে, এটাই তো স্বাভাবিক। পলিমারের মধ্যে কি কোনো ডিলোকালাইজড ইলেকট্রন আছে যে ঘুরে বেড়াবে? সো ইলেকট্রিক্যালি নন কন্ডাক্টর হবে, সেটা তো আমরা সবাই বুঝতে পারতেছি। পানিতে অদ্রবণীয় হবে, জৈব দ্রাবকে দ্রবণীয় হবে, অবভিয়াস কথাবার্তা। এখন আমরা প্লাস্টিকের কথাই চিন্তা করি, প্লাস্টিক কি ট্রান্সপারেন্ট হতে পারে না? আবার অপেক হতে পারে না? দুই রকমেরই হতে পারে, বর্ণহীন হতে পারে, স্বচ্ছ হতে পারে, অস্বচ্ছ হতে পারে। সো আমরা এই বিষয়টা খেয়াল রাখবো। আর অনেকে এটার ব্যাপারে ডাউট দেয়, কারণ একটু পরে আমরা পলিথিন যখন পড়াবো তখন একটা গলনাঙ্ক বলবো। সবাই মনে রাখবে, এটা কিন্তু আসলে পলিথিনের কয়টা মনোমার আছে তার উপর ভিত্তি করে নির্ভর করবে। এটা আসলে ফিক্স করে বলে দেয়া যাবে না, যদিও আমরা ফিক্সড একটা মান একটু পরে পড়বো, বাট ফিক্সড মানটা কিন্তু আসলে ফিক্সড না। এক একটা পলিমারের জন্য এক এক রকম হবে। সো সুনির্দিষ্ট কোনো গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক থাকবে না। এবার দেখো, যার ঘনত্ব কম তার গলনাঙ্ক ধাতু বা সিরামিকের চাইতে কম হবে না বেশি হবে? খালি এইভাবে চিন্তা করো, বুঝে বুঝে পড়বা, তাহলে দেখবা পড়তে কম কষ্ট হবে। আর পলিমারের গলনাঙ্ক কিন্তু বেশি হয় না, 100 থেকে 300 ডিগ্রি। কোনোদিন পলিথিন পড়াইছো কারা কারা? একটু হাত তোলো। হাত তো তুলতে পারতেছো না, ওয়াই লিখো। পলিথিন যারা পুরাইছো দেখছো অল্পতেই দেখবা সে চেহারার শুরু চেঞ্জ করে ফেলতেছে। সো গলনাঙ্কটা যে কম সেটা আমরা মোটামুটি সবাই জানি। অনেকে কলমের নিবো পারলে আগুনে দিয়ে অনেক কিছু এক্সপেরিমেন্ট করে ফেলছে, এসব করবা না। আচ্ছা, পলিমার দ্রবণের সান্দ্রতা উচ্চ মানের হয়ে থাকে। উচ্চতা সান্দ্রতা যে বেশি সেটা কিন্তু আমরা পলিথিনকে গলালে বা অন্য কোনো প্লাস্টিককে গলালে দেখতে পাই যে এদের ভিসকসিটি এত বেশি, এবং এই সান্দ্রতা উচ্চমানের বলেই কিন্তু আমরা পলিমারকে কিসে মিশে মোটর অয়েলের সাথে মেশানোর চেষ্টা করি যাতে ওদের ভিসকসিটি বাড়ে। আর ভিসকসিটি বাড়লে বা সান্দ্রতা বাড়লে দেখা যায় কি তাদের ইঞ্জিনের এফিসিয়েন্সিটা বেড়ে যায়। আচ্ছা, তাহলে আসো পলিমারের ভৌত ধর্ম সম্পর্কে কোনটি সঠিক নাই। আমরা আসলে পলিমারকে তো দুই ধরনের পলিমার পাই, জুতো পলিমার পাই, ঘনীভবন পলিমার পাই, তাই না? তো এই জুতো পলিমারের ক্ষেত্রে মনে রাখবা, এগুলো বেসিক্যালি জুতো পলিমারের ভৌত ধর্ম। সবাই আমার সাথে সাথে চিন্তা করো, আমরা চিন্তা করতেছি এই চারটার মাঝে কোনটা সঠিক না, আমরা একটু অ্যানালাইসিস করি। যেমন বলা আছে পলিমারের মোলার ভর নির্ভর করবে রিপিট ইউনিট এবং পলিমার করণের মাত্রার উপর। মনে করো এই পুরাটা হচ্ছে একটা পলিমারের মলিকিউল, এটা একটা পলিমারের মলিকিউল। এখন তোমরা চিন্তা করো, একটা নির্দিষ্ট ইউনিটের যে মাস এবং কয়টা ইউনিট আছে সেটা দিয়ে যদি আমি গুণ করে দিই, তাহলে কি আমরা টোটালটার ভর পাবো না?
ডেফিনেটলি পাবো। ব্যাপারটা এরকম যে একটা ট্রেনে 10টা বগি আছে, একটা বগির ওজন 10 টন, তাহলে 10টা বগির ওজন কত? 10 গুণ 10 100 টন, তাই না? একই রকম দেখো সিমিলারলি প্রসারিত অবস্থায় ব্যাকবোনের দৈর্ঘ্য কত হবে? রিপিট ইউনিটের দৈর্ঘ্য গুণ পলিমারকরণের মাত্রা। সিমিলারলি একটা ট্রেনের বগির দৈর্ঘ্য 10 মিটার, তাহলে 10টা বগির দৈর্ঘ্য কত মিটার হবে, বা পুরো ট্রেনের দৈর্ঘ্য কত মিটার হবে যখন ট্রেনটা স্ট্রেইট লাইনে থাকবে, প্রসারিত অবস্থায় থাকবে? তো গুণ করে দিলেই কাজ শেষ। এই কথাগুলো খুবই ইজি না? যারা যারা ইজি মনে করো ওয়াই দাও। আবার আসো 3 নাম্বার, পলিমারের কেলাস কাঠামো নাই। এই কথাটাই ভুল যে শিলা সেরা টের পাইছে। কারণ আমরা পলিমারের ক্ষেত্রে কেলাস কাঠামো পাই, বিকজ এখানে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন আছে, দ্যাটস ওয়াই আমরা পলিমারের মধ্যে কি পাই? কেলাস কাঠামো পাই। আর এখানে একটা বিষয় কি, মোটর অয়েল ও পেইন্টের সান্দ্রতা বৃদ্ধির জন্য যে পলিমার যৌগ মেশানো হয়, এটা কিন্তু একটু আগে আমি তোমাদেরকে বলে দিছি। সো যাদের এখনো ডাউট আছে ভাই রিপিট ইউনিটটা কি, এই যে দেখো এগুলো হচ্ছে সব রিপিট ইউনিট, এগুলো হচ্ছে সব রিপিট ইউনিট। দেখি তোমাদের আইকিউ টেস্ট, পড়ালেখায় যারা ভালো এটা আনসার দিতে পারবা। তোমাদেরকে এই 4টা অপশন দেওয়া হইলো, বলতে হবে এদের মাঝে সবচেয়ে হালকা কোনটা, এদের মাঝে সবচেয়ে হালকা কোনটা। ঐশী বলতেছে 1 আর 2 আরেকবার, একদম ইজি। একজনের একটা ইউনিটের মাস যদি এম আর হয়, যদি এন সংখ্যক ইউনিট থাকে, টোটাল মাস কত হবে? এমপি উইল বি ইকুয়াল টু এম আর ইন্টু এন। সিমিলারলি টোটাল ইউনিটের লেংথ যদি এল হয়, সেটা উইল বি ইকুয়াল টু এল জিরো ইন্টু এন। আচ্ছা, ভেরি গুড নাফিসা, ভুল উত্তর দেওয়ার জন্য। নাফিসা ভুল উত্তর দিছে। তারপর লাস্টে যারা পড়তে পারতেছে না, তোমরা খালি একটু নোটিস করো তো বাবারা, এখানে আসলে অনেকে দেখতেছো পলিথিনের পরিমাণটা, পলিথিনের ইয়াটা কম, কিন্তু দেখে পলিথিন মনে হলো আসলে কিন্তু পলিপ্রোপিলিন হচ্ছে সবচেয়ে হালকা প্লাস্টিক। এটা কিন্তু মনে রাখার চেষ্টা করতে হবে। আমি বুঝতে পারছি তোমরা বেসিকের উপর ভিত্তি করে পলিথিন বলতেছো, কিন্তু মনে রাখবা তোমাদের বইতে কিন্তু পলিপ্রোপিলিনকে সবচেয়ে হালকা পলিমার প্লাস্টিক বলা হয়েছে, এটা মনে রাখতে হবে। কারা কারা বইতে এই লাইনটা নোটিস করছো একটু হাত তোলো। ওয়াই লেখো, সরি, হাত তুলাইতে তুলাইতে আমার খালি হাত তোলার অভ্যাস চলে আসছে। বইতে কিন্তু এই লাইনটা লেখা আছে, পলিপ্রোপিলিন হচ্ছে সবচেয়ে হালকা পলিমার প্লাস্টিক। আর মাঝখানে যেটা পিটিএফই, এটার আরেকটা নাম হচ্ছে টেফলন, এটার আরেকটা নাম কি? টেফলন। আসো আমরা পলিমারকে এবার একটু ক্লাসিফাই করি। পলিমার কয় প্রকার? পলিমার দুই প্রকার। পলিমার দুই প্রকার। দুই প্রকারগুলো কি কি? উৎস অনুসারে, আবার দুইটা বেসিসে ভাগ করতে পারি, দুইটা ভিত্তিতে ভাগ করতে পারি, উৎস অনুসারে, পলিমারকরণ বিক্রিয়ার অনুসারে। উৎস অনুসারে কয় প্রকার? 3 প্রকার। সেই 3 প্রকার কি কি? প্রাকৃতিক, সাংশ্লেষিক, অর্ধকৃত্রিম। আর অন্যদিকে পলিমারকরণ বিক্রিয়াটা আবার কয় রকম? 2 রকম। সংযোজন বিক্রিয়া, ঘনীভবন বিক্রিয়া। তার উপর ভিত্তি করে সংযোজন পলিমার আছে, ঘনীভবন পলিমার আছে। আমাদের কি শিখতে হবে? উদাহরণ শিখতে হবে। আমি তোমাদেরকে ট্রিকি ওয়েতে উদাহরণ বলে দিচ্ছি, কিভাবে মনে রাখবা। সেলুলোজ, স্টার্চ, কার্বোহাইড্রেট, ডিএনএ, এগুলো শুনলেই কিন্তু ন্যাচারাল মনে হচ্ছে, তাই না? শুনলেই ন্যাচারাল মনে হচ্ছে। সো ন্যাচারাল গুলোর নামগুলো তোমাদের মনে রাখতে হবে কি, এই যে যেগুলো কমনলি তুমি ন্যাচারাল সাবস্টেন্সে পাবা সেগুলোই ন্যাচারাল, বাট এদের সাথে যদি কোনো কিছু অ্যাড হয়, যেমন সেলুলোজের সাথে অ্যাসিটেট, নাইট্রেট যোগ করা হয়েছে, প্রাকৃতিক রাবারের সাথে আবার হ্যালোজেনেটেড মেশানো হয়েছে, সো এই ধরনের অ্যাডিশন হলে অর্ধকৃত্রিম, আর বাকি যা থাকলো সব কৃত্রিম। সংযোজন পলিমার গুলো কিভাবে মনে রাখবা? এগুলো আসলে বুঝতে হবে, এগুলো পড়ে পড়ে বুঝতে হবে। তোমরা বেসিক্যালি মনে রাখার চেষ্টা করবা ঘনীভবন গুলো, এগুলো বাদে বাকি যা আছে সব সংযোজন। আর মনে রাখবা সংযোজন পলিমারে মনোমার থাকে একটা, সংযোজন পলিমারে মনোমার কয়টা থাকে? একটা থাকে। অন্যদিকে ঘনীভবন পলিমারে মনোমার কিন্তু থাকে 2টা। যেমন নাইলন, এডিপিক অ্যাসিড আর হেক্সামিন, দুইটা মিলে কি তৈরি করছে? নাইলন তৈরি করছে। তাহলে দুইটা মনোমার মিলে যখন পানি দূর হয়ে পলিমার তৈরি হয়, সেটাকে আমরা বলি কি? ঘনীভবন পলিমার। নাফিসা একটা কথা লিখছে যে একটু আগে আমি যে 4টা অপশন দিছিলাম তার মাঝে পলিথিন কেন সবচেয়ে হালকা না। আসলে আমি তোমাদের সাথে এগ্রি করছি তো, যে দেখতে হালকা, আসলেও হালকা, কিন্তু বইতে লেখা আছে পলিপ্রোপিলিন সবচেয়ে হালকা পলিমার প্লাস্টিক। আমাদেরকে সঠিকটা জানলেও বইয়ের থেকেই শিখতে হবে, এটাই হচ্ছে আমাদের মেডিকেলের প্রিপারেশনের মেইন থিওরেম, মেইন উপপাদ্য। ঠিক আছে? এটা যুক্তি দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো না, আমাকে বইতে যা লেখা আছে সেটাকে একটু ফলো করতেই হবে, তাহলে আমরা ভালো জায়গায় চান্স পাবো। পলিমারের তরল অবস্থা থেকে
কঠিন পলিমার গ্লাসে রূপান্তরের যে তাপমাত্রা পরিসর, এটাকে আমরা বলি গ্লাস অবস্থান্তর তাপমাত্রা। তার আগে অনেকে হয়তো জানতে চাও যে প্লাস্টিসিটিটা কি। প্লাস্টিসিটি মানেই হচ্ছে একটা বিশেষ ধর্ম, যেই ধর্মের কারণে একটা বস্তু তার শেপটা ধরে রাখার চেষ্টা করে। লাইক তুমি যদি সেই শেপটা বাঁকাও করো, সেটা আবার স্বাভাবিক জায়গায় চলে আসার চেষ্টা করবে। এই গুণটাই হচ্ছে কি প্লাস্টিসিটি। এখন একটা কথা দেখছো, যে পলিমারের টিজি এর মান যত কম, তার প্লাস্টিসিটি তত বেশি। এর মানেটা কি, এটা একটু বুঝাই দিচ্ছি তোমাদেরকে। মনে রাখবা, টিজি এই ভ্যালুটার উপরে আমি যদি লিখে দেখাই, মনে করো এটা হচ্ছে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার। এই টেম্পারেচারের উপরে একটা বস্তু থাকবে প্লাস্টিকের মতো, আর এই টেম্পারেচারের নিচে সে বিহেভ করবে গ্লাসের মতো। গ্লাস কি ভঙ্গুর, আর এর উপরে সে প্লাস্টিক, সেজন্য এই টেম্পারেচারটার নাম কি গ্লাস ট্রানজিশন টেম্পারেচার। এখন মনে করো একজনের টিজি হচ্ছে 10 ডিগ্রি, আর একজনের টিজি -10 ডিগ্রি, ঠিক আছে? তাহলে বলো, একজনের যদি টিজি 10 ডিগ্রি হয়, তাহলে এর নিচে সে গ্লাস, আর এর উপরে সে কি হবে প্লাস্টিক। আর -10 ডিগ্রি যার, তার কথাই চিন্তা করো, -10 ডিগ্রির নিচে সে গ্লাস, বাট -10 ডিগ্রির উপরে সে কি হবে প্লাস্টিক। তোমরাই বলো, প্লাস্টিসিটির রেঞ্জটা কার জন্য বেশি হচ্ছে, যার টিজি এর ভ্যালু কম তার জন্য, না যার টিজি এর ভ্যালু বেশি তার জন্য? যার টিজি এর ভ্যালু কম তার জন্য কিন্তু -10 থেকে হায়ার, আর অন্যদিকে যার টিজি এর ভ্যালু 10 ডিগ্রি তার জন্য কিন্তু 10 থেকে হায়ার। সো রেঞ্জটা বড় হচ্ছে এই কেসে। দ্যাটস ওয়াই এই লাইনটা বলা হয়েছে, যে পলিমারের টিজি এর মান যত কম, তার প্লাস্টিসিটি তত বেশি। অনেকে আমাকে এই প্রশ্ন করবে একটু পরে, যে টিজি এর মানগুলো মুখস্থ করতে হবে কিনা। এই যে দেখো আমি নিচে কি লিখে দিচ্ছি, ক্রস। লাগবে না, এই মান মুখস্থ করবা না। এখন আসো, ব্যবহার শিখতে হবে কিনা। নিঃসন্দেহে শিখতে হবে। দেখো আমি যেভাবে পড়াচ্ছি ঠিক সেভাবে মনে রাখবা। ব্যান্ড বিউটাডাইন, ব ব মনে থাকবে তো? পলিবিউটাডাইনের ব দিয়ে রাবার ব্যান্ড মনে রাখবা। এবার আসো, সার্জিক্যাল গ্লাভস, আইসোপ্রিন। পলি আইসোপ্রিন কি সার্জিক্যাল গ্লাভস, ঠিক আছে? আর বাকি থাকলো কি মেডিকেল টিউবিং। টিউবিং বা জুতা যাই বলো, সেটা পলিক্লোরোপিন হবে, ঠিক আছে? বাকি যেটা থাকলো সেটা হচ্ছে ক্লোরোপিন। একজন কোশ্চেন করছে, সাদিয়া কোশ্চেন করছে, মেডিকেল টিউবিংটা কি? এই যে আমরা বিভিন্ন ধরনের স্যালাইন সেট দেখছো, স্যালাইন সেটের মধ্যে যে টিউব থাকে, তারপর স্যালাইন যে দেয়া হয়, বা বিভিন্ন ধরনের টিউব আমরা মেডিকেলে ইউজ করি ব্লাড নেওয়ার জন্য। ট্রান্সফিউশন সেটের মধ্যেও টিউব থাকে। এই সব টিউবগুলো সাধারণত নিওপ্রিনের তৈরি হয়। আচ্ছা আচ্ছা, তাহলে সবাই হোপফুলি বুঝতে পারছো কিভাবে মনে রাখবা। ভর্তি পরীক্ষার জন্য থার্মোসেট, থার্মোপ্লাস্টিক কতটুকু গুরুত্বপূর্ণ? ওই যে আবার দেখো আমি কয়টা স্টার দিচ্ছি, 5টা, ঠিক আছে? ভালো মতো করবা। থার্মোপ্লাস্টিক আর থার্মোসেটিং এর ডিফারেন্সটা কি? একটাকে তুমি রিসাইকেল করতে পারবা না, আর একটাকে রিসাইকেল করা যাবে। একটার পরিবর্তন হচ্ছে ভৌত, আর একটার পরিবর্তন কি রাসায়নিক। একটা সরল শিকল আর একটা ক্রস লিঙ্ক জটিল পলিমার, তাই তুমি সেটাকে পুনর্ব্যবহার করতে পারবা না। আর ক্রস লিঙ্ক অবশ্যই এখানে কম থাকবে, এখানে বেশি থাকবে। তবে এই সবগুলোর চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে উদাহরণ। সাধারণত পলি যেগুলোতে আছে আর কি, পলি, এই পলি যৌগগুলো সাধারণত থার্মোপ্লাস্টিক। আর পলি ছাড়া যেগুলো আছে, ব্যাকেলাইট, মেলামাইন, অ্যালকাইল রেজিন, ইপক্সি রেজিন, এগুলো সবই হচ্ছে কি থার্মোসেটিং প্লাস্টিক, ঠিক আছে? একজন কোয়েশ্চেন করছে যে ক্রস লিঙ্ক জিনিসটা কি। ক্রস লিঙ্ক জিনিসটাই হচ্ছে এই ধরনের লিঙ্কেজ। এই ধরনের লিঙ্কেজ গুলোকে আমরা বলি ক্রস লিঙ্ক। ডিরেক্ট লিঙ্ক হচ্ছে এটা, বুঝতে পারছো? ডিরেক্ট লিঙ্ক থাকা হলে ক্রস, এরকম বাঁকা হলে, বাঁকা ভাবে লিঙ্ক তৈরি হলে সেটাকে আমরা বলি ক্রস লিঙ্কিং। আচ্ছা, তাহলে আসো একটা পোল কোয়েশ্চেন তোমাদের জন্য লঞ্চ করে দিচ্ছি, সবাই দ্রুত গতিতে আনসার করে দাও। নিচের কোনটি থার্মোসেট প্লাস্টিক? নিচের কোনটি থার্মোসেট প্লাস্টিক? যারা ভুলে গেছো তাদেরকে আবার একটু স্মৃতিতে নিয়ে আসাই। সবাই আবার দেখে নাও কি আছে, এবার আনসার করো।
ঠিক আছে, এটা আনসার এখন মোটামুটি সবাই পারফেক্টলি আনসার দিয়ে দিছে। আমরা পরের কোশ্চেনে চলে যাই। এটা আনসার কি হবে? মেলামাইন হবে। এটা আনসার হবে মেলামাইন। আচ্ছা, তাহলে আসি আমরা পরের কোশ্চেনে, পরের টপিকে। সেটা হচ্ছে কি পলিমারকরণ যে বিক্রিয়াগুলো আছে সেটার দিকে একটু নোটিস করো। পলিমারকরণ বিক্রিয়াটার ক্ষেত্রে দুই রকমের বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, একটা দ্রুত বিক্রিয়া, আরেকটা হচ্ছে কি, একটা দ্রুত বিক্রিয়া আছে, আরেকটা কি ঘনীভবন বিক্রিয়া। দ্রুত বিক্রিয়া মানে কি ডাবল বন্ড ভেঙে যাবে। এবং মনে রাখবা পলিমার করণ বিক্রিয়ার ক্ষেত্রে এই যে দ্রুত বিক্রিয়া হচ্ছে, এখানে মনে রাখতে হবে মনোমারের মাঝে অবশ্যই একটা মাত্র পাই বন্ধন থাকবে, মানে একটা ডাবল বন্ড থাকবে। পাই বন্ড দুইটা থাকবে, বাট ডাবল বন্ড কয়টা থাকবে? একটা। ডাবল বন্ড থাকতে হবে একটা, একটার বেশি ডাবল বন্ড সাধারণত থাকবে না। এবং ভেঙে গিয়ে তারা কি ক্রস লিঙ্ক তৈরি করবে না, ডিরেক্ট লিঙ্ক তৈরি করবে, একটা আরেকটার সাথে লিঙ্ক তৈরি করবে। এই জুতো পলিমার সাধারণত আমাদের এই পলিথিনের ক্ষেত্রে এন এর মানটা ৭১০০ হয়। বাজারে যে পলিথিন গুলো পাওয়া যায় সেগুলোতে সাধারণত ৭১০০টা করে এক একটা ইউনিট থাকে আর কি। আচ্ছা, কনডেনসেশন পলিমারের ক্ষেত্রে দেখো কি হচ্ছে। এই যে একটা অ্যাসিড আর একটা অ্যামিন, এটা অনেকটা ওই যে আমাদের হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিনের যে বিক্রিয়াটা আমরা পড়বো একটু পরে, সেই বিক্রিয়াটার সাথে মিলে একটা অ্যাসিডের OH একটা অ্যামিনের H বিক্রিয়া করে পানি তৈরি করে সেপারেট হয়ে গেল। ইন দ্য মিন টাইম অ্যামাইড বন্ধন সৃষ্টি হলো, CONH2 তৈরি হলো। এই বিক্রিয়াটা এইটাই হচ্ছে কি ঘনীভবন বিক্রিয়া। আমাদের প্রোটিনও কিন্তু এক ধরনের পলিঅ্যামাইড, যেটা প্রোটিনের এই বিশেষ বন্ধনটাকে আমরা কি বলি? পেপটাইড বন্ধন বলি। সো প্রোটিনও কি ধরনের পলিমার হবে? ঘনীভবন পলিমার হবে। প্রোটিনও এক ধরনের ঘনীভবন পলিমার। আচ্ছা, তাহলে আমাদের এই বিষয়গুলো মনে রাখবো। ঘনীভবন পলিমারের ক্ষেত্রে মনোমার সাধারণত দুইটা ভিন্ন ভিন্ন যৌগ হয়, আর দ্রুত পলিমারের ক্ষেত্রে মনোমার সাধারণত একটা যৌগ হয় এবং সেটার ক্ষেত্রে ডাবল বন্ডের সংখ্যাও বেশি থাকে না। কয়টা থাকে? একটা থাকে। এটা খেয়াল রাখতে হবে। এখন দেখো এই চারটা কিন্তু আমরা সবাই কম বেশি বইতে নোটিস করছি। তো এখান থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসে। আমি তোমাদেরকে একটু স্পেসিফিক্যালি মার্ক করে দিচ্ছি কোনগুলো তোমরা একটু ভালো মতো মনে রাখার চেষ্টা করবা। যেমন ফার্স্টে এটা তো বুঝতেই পারতেছো যে এটা হচ্ছে রিপিট ইউনিটটাকে পলিমার করছে। এখানে কোন ব্যবহারগুলো তোমরা শিখবা, যেমন এটা পরীক্ষায় আসছে পলি টেট্রাফ্লোরো ইথিলিন, যেটা যেটা টেফলন নামেও পরিচিত, রান্নার সরঞ্জামের নন স্টিকিং কোটিং দিতে ব্যবহৃত হয়। এই টেফলন কিন্তু পরীক্ষায় আসছে। টেফলনের ব্যাপারে এটা জানতে হয় যে টেফলন প্রস্তুতিতে কি বিকারক কাজে লাগে। টেফলন প্রস্তুতিতে কি বিকারক কাজে লাগে? যারা যারা জানো লিখো চ্যাট বক্সে। ফেন্টন বিকারক। ফেন্টন বিকারকের ফর্মুলা কি? টেফলন প্রস্তুতিতে ফেন্টন বিকারক লাগে। আমরা ফেন্টন বিকারকটা কি বলি? ফেরাস সালফেট ডট H2O2। ঠিক আছে, ভেরি গুড, নয়ন সবার আগে লিখে ফেলছে। ফেরাস সালফেট ডট H2O2, এটাকে আমরা ফেন্টন বিকারক বলি। এরপর দেখো পলিপ্রোপিলিন, এটা হচ্ছে সবচেয়ে হালকা পলিমার প্লাস্টিক। এটা মনে রাখবা, সবচেয়ে হালকা পলিমার প্লাস্টিক। আমি যেগুলো দাগাই দিচ্ছি সেগুলো পড়বা। তারপর এখানে আসো পিভিসি, পলিভিনাইল ক্লোরাইডের মধ্যে কি পড়বা? পলিভিনাইল ক্লোরাইডের মধ্যে মেইনলি মনে রাখবা এটা কিন্তু ইনজেকশন তৈরিতেও কাজে লাগে। এটা এখানে লেখা হয় নাই কিন্তু এটা পরীক্ষায় আসছে, ইনজেকশন তৈরিতে কাজে লাগে। পলিস্টাইরিন, এটা টেলিভিশন ক্যাবিনেট কথাটাকে মার্ক করবা। আমাদের পুরান যে টেলিভিশন গুলো যেগুলো অনেক বড় সিআরটি প্যানেল যেগুলোতে আছে সেগুলোর ক্যাবিনেট গুলো সাধারণত পলিস্টাইরিন দিয়ে তৈরি। আর পলি অ্যাক্রাইলো নাইট্রাল, এটার আরেকটা নাম হচ্ছে অরলন। এটার আরেকটা নাম কি? অরলন। অরলনের মনোমারের নাম কি? প্রোপিন নাইট্রাইল। এটার নাম কি? প্রোপিন নাইট্রাইল। এই মনোমার যেগুলোর নাম শোনো, মন দিয়ে শোনো, কাদের মনোমার মুখস্থ করবা? যাদের মনোমারের সাথে তুমি পলি যোগ করলে পলিমার হবে না সেই নামগুলো মুখস্থ করবা। যেমন প্রোপিন নাইট্রাইলের পলিমার হচ্ছে অরলন। সো অরলনের মনোমারটা কি মনে রাখার চেষ্টা করতে হবে। এটা কি কাজে কাজে লাগে? কৃত্রিম চুল তৈরিতে কাজে লাগে। কম্পিউটার ডিস্ক তৈরিতে কোনটা কাজে লাগে? রেইনকোট তৈরিতে কোনটা কাজে লাগে? এগুলো কিন্তু পরীক্ষায় আসছে। পলিভিনাইল অ্যাসিটেট, এটা মনে রাখার চেষ্টা করবা। ঠিক আছে, তাহলে আসো ওই পড়া পড়া না আরো পড়া আছে। এই যে আমরা এখান থেকে পড়ার চেষ্টা করব। আমি তোমাদেরকে যা দাগাই দিছি বই থেকে এখান থেকে পড়বা, আর এখানে আসলে আমি যেগুলো মেনশন করেছি সেগুলো নোটিস করছো সবাই। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এগুলো একটু খেয়াল করতে হবে তোমাদেরকে। রেইনকোট, গ্রামোফোন রেকর্ড, কৃত্রিম চামড়া, এই জিনিস যেগুলো আমি দাগাই দিচ্ছি ঠিক আছে, সেগুলো একটু তোমরা
যত্ন সহকারে পড়বা। একটা ইম্পর্টেন্ট কথা বলি, এই যে পলিথিন প্রস্তুতির তাপমাত্রা, চাপ, প্রভাবক, এটা কিন্তু ভ্যারি করবে। বেশি প্রেসার দিলে, তোমরা আমাকে বলো, বেশি প্রেসার দিলে হাই ডেন্সিটি পলিথিন তৈরি হয় না লো ডেন্সিটি পলিথিন তৈরি হয়? চ্যাট বক্সে লিখো। বেশি প্রেসার দিলে হাই ডেন্সিটি তৈরি হবে না লো ডেন্সিটি? তুমি চিন্তা করো, তুমি যদি প্রেসারটা বেশি দাও, তুমি একটা নর্মালি একটা কাগজকে চিন্তা করো বা একটা মোটা জিনিসকে চিন্তা করো, তুমি যদি হাই প্রেসার দাও তাহলে সে কি একদম পাতলা হয়ে যাবে না? পাতলা হয়ে যাবে, সো লো ডেন্সিটি তৈরি হবে। মনে রাখবা এটাতে কি তৈরি হচ্ছে? লো ডেন্সিটি পলিথিলিন তৈরি হবে। তাও তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই দেখো, আমরা হাই ডেন্সিটি পলিথিলিন, লো ডেন্সিটি পলিথিলিন দেখতে পাচ্ছি, খেয়াল করছো? এখানে প্রেসারটা দেখো, হাই ডেন্সিটির জন্য 5 to 10 অ্যাটমসফেরিক প্রেসার লাগে, আর লো ডেন্সিটির জন্য 1000 to 1200 প্রেসার লাগে। আর ক্যাটালিস্টের ক্ষেত্রে এই বিশেষ ক্যাটালিস্টটার নাম সবাই শিখে রাখবা, জিগলার ন্যাটা ক্যাটালিস্ট। জিগলার ন্যাটা ক্যাটালিস্ট টাইটানিয়াম ক্লোরাইড এবং ট্রাই ইথাইল অ্যালুমিনিয়ামের মিক্সচার। এদের ক্ষেত্রে স্পেসিফিক প্রয়োজন হয় না, অক্সিজেনের উপস্থিতিতেই বিক্রিয়াটা ঘটে যায়। ঠিক আছে, আমরা চাইলে জিগলার ন্যাটা প্রভাবকের পরিবর্তে ক্রোমিয়াম অক্সাইডও ব্যবহার করতে পারবো, এটা একটু লিখে রাখো পাশে। জিগলার ন্যাটা প্রভাবকের পরিবর্তে ক্রোমিয়াম অক্সাইডও ব্যবহার করতে পারবো, এবং টেম্পারেচার লাগবে কিন্তু অনলি 70°C, বাট এখানে টেম্পারেচার লাগে অ্যারাউন্ড 200°C। ঠিক আছে, আচ্ছা। কেউ আবার এই গলনাঙ্ক দেখে ভাইবো না যে পলিথিনের বা যে কোনো পলিমারের সুনির্দিষ্ট গলনাঙ্ক আছে। কোনো পলিমারেরই সুনির্দিষ্ট, বিশেষ করে জুতো পলিমারের সুনির্দিষ্ট কোনো গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক থাকে না। তাহলে আমার মতে হাই ডেন্সিটি, লো ডেন্সিটি পলিথিলিন এগুলো আমরা মোটামুটি বুঝতে পারছি। আর কোনটা কি কাজে কাজে লাগে এটা তো জানো, বাথরুমে যে বদনা আছে, পট আছে, এগুলো সব হচ্ছে হাই ডেন্সিটি পলিথিলিন। আর আমরা পলিথিন বলতে আসলে যা বুঝি সেগুলো বেসিক্যালি লো ডেন্সিটি পলিথিলিন। ঠিক আছে, আচ্ছা। তাহলে আসো, ইনজেকশন সিরিঞ্জ তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? চ্যাট বক্সে লিখো। ইনজেকশন সিরিঞ্জ তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? ভেরি গুড, যারা আমার কথা মন দিয়ে শুনতেছে এটা প্রপারলি তারা আনসার দিতে পারতেছে। একটু আগে আমি লিখে দিছিলাম, সো এটা মনে রাখবা, পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড। এখন আসো, তোমাদের জন্য একটা ব্রেইন টিজার, এটা যারা পারবা তারা আসলে বস। বলো কোনটা সঠিক নয়, কোনটা সঠিক নয়? খেয়াল করো, কোয়েশ্চেন বলা হচ্ছে কোনটা সঠিক নয়। আমি যদি তোমাদেরকে চ্যাট বক্সটা লাইভ স্ট্রিমিং করতে পারতাম তাহলে দেখতা যে হরেক রকম আনসার আসতেছে, হরেক রকম। ঠিক আছে, কোনটা সঠিক নয় এখানে মানুষজন একটাও ঠিক উত্তর দিচ্ছে না, তোমরা সবাই বেঠিক, কেউ সঠিক না। আচ্ছা আমি বলে দিচ্ছি আনসারটা কি হবে। কৃত্রিম চুল অর্লন, এটা আমরা সবাই পড়ছি, একটু আগেই পড়ছি, এটা ঠিক আছে। কৃত্রিম চামড়া তৈরিতে পিভিসি ব্যবহৃত হয়, এটাও ঠিক আছে। কৃত্রিম সুতা তৈরিতে পলিপ্রোপিলিন কাজে লাগে, এটাও ঠিক আছে। ঠিক আছে, ঠিক নাই কোনটা? পলি আইসোপ্রিন, এটা আসলে কৃত্রিম রাবার না। পলি আইসোপ্রিন বেসিক্যালি কি রাবার? প্রাকৃতিক রাবার। প্রাকৃতিক রাবার হচ্ছে পলি আইসোপ্রিন। রাবার কোন গাছ থেকে আসে? চ্যাট বক্সে লিখতে পারবা? রাবার কোন গাছ থেকে আসে? হেভিয়া ব্রাজিলিয়েন্সিস। আর এই ধরনের রাবারগুলোকে আমরা কি বলি? এই ধরনের রাবারগুলোকে আমরা বলি প্যারা রাবার। এগুলোকে আমরা কি বলি? প্যারা রাবার। আর আর্টিফিশিয়াল রাবার যেটা, সেটাকে আমরা কি বলি? গাম রাবার। গাম রাবার কিসের জিনিস? সাধারণত স্টাইরিন, বিউটাডাইন এগুলো মিলে, স্টাইরিন, বিউটাডাইন এরা মিলে এই স্ট্রাকচারটা তৈরি করে। ঠিক আছে, এটা একটু মনে রাখার চেষ্টা করবা। বাট এগুলো আসলে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এটা রাবার কোন গাছ থেকে আসতেছে, এটা বেশি ইম্পর্টেন্ট, এটা মনে রাখার চেষ্টা করবা। ঠিক আছে, তাহলে আমার মতে রাবার কোন গাছ থেকে আসে এটা ভালো মতো পড়বা। আর আই হোপ এটা থেকে সবাই একটা সিমিলারিটি খুঁজে পাইছো যে এই ধরনের একই টাইপের ইনফরমেশন গুলোকে একসাথে পড়তে হয়, তাহলে মনে থাকে। তাহলে একটা পোল কোয়েশ্চেন তোমাদের জন্য লঞ্চ করে দিচ্ছি, দ্রুত আনসার করবা। ঠিক আছে, অরলন বা অ্যাক্রিলানের মনোমার নিচের কোনটা হবে? অরলন বা অ্যাক্রিলানের মনোমার নিচের কোনটা হবে? দ্রুত আনসার করে ফেলো।
অরলন বা অ্যাক্রিলানের মনোমার কি হবে? অরলন ছিল কৃত্রিম চুল। ভেরি গুড। সবাই এখনো ঠিক উত্তর বেশি দিছে। ঠিক আছে, মেজরিটি ঠিক আনসার দিছে। আমি শেয়ার করে দিচ্ছি, যারা যারা এখনো আনসার দাও নাই দ্রুত আনসার দিয়ে ফেলো। আচ্ছা, ঠিক আছে, অনেকে আনসার দিছে। দেখতেই পাচ্ছ মেজরিটি যে আনসারটা দিছে সেটাই পারফেক্ট আনসার। প্রোপিন নাইট্রাইল, এটাই হচ্ছে অরলনের মনোমারের নাম। প্রোপিলিন হচ্ছে পলিপ্রোপিলিনের মনোমার। টেফলন তো আসলে কোনো মনোমার না, এটা একটা পলিমার। আর পলিভিনাল অ্যাসিটেট এটাও কি একটা পলিমার। আচ্ছা, এখন আসো ঘনীভবন পলিমারের উদাহরণে। সবাই খেয়াল করে দেখবা ঘনীভবন পলিমারে কি হচ্ছে। হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন ডায়ামিন, হেক্সামিথিলিন ডায়ামিন যেটা, তার সাথে বিক্রিয়া হচ্ছে এডিপিক অ্যাসিডের। হেক্সামিথিলিনও 6টা কার্বন আছে, এডিপিক অ্যাসিডও 6টা কার্বন আছে, তাই যেই যৌগটা তৈরি হয় তার নাম নাইলন 66। এখানে কি বন্ধন তৈরি হয়? অ্যামাইড বন্ধন তৈরি হয়। কি প্রভাবক কাজে লাগে? টাইটেনিয়াম অক্সাইড কাজে লাগে। কি কাজে কাজে লাগে, ঠিক আছে, এইসব গেঞ্জি মোজা সব ইলাস্টিকের কাপড় যা কিছু আছে সেগুলো প্রিপারেশনে আমরা এই নাইলন 66 ব্যবহার হতে দেখি। এছাড়া নাইলন দিয়ে তো গিটারের স্ট্রিংও বানানো হয়, তাই না? আচ্ছা, টেরিথ্যালিক অ্যাসিড আর ইথিলিন গ্লাইকল, সবাই একটু চিন্তা করো তো এগুলো কি? অ্যাসিডের সাথে বিক্রিয়া হচ্ছে অ্যালকোহলের। এই যে দেখো, একটা অ্যাসিডের সাথে বিক্রিয়া হচ্ছে অ্যালকোহলের। অ্যাসিডের সাথে যখন অ্যালকোহলের বিক্রিয়া হয় তখন কি তৈরি হয়? এস্টার। অ্যাসিডের সাথে অ্যালকোহলের রিঅ্যাকশন হলে তৈরি হয় এস্টার, এবং এটা একটা পলিএস্টার, যেটার আরেকটা নাম ডেক্রন, যেটা আরেকটা নাম টেরিলিন। এবং এখান থেকে অবশ্যই অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে মাইলার নামে যে প্লাস্টিক ফিল্ম তৈরির উপাদান বা রেকর্ডিং টেপ তৈরির উপাদান, এই যে দেখো এটা হচ্ছে মাইলারের এক্সাম্পল, এটা হচ্ছে প্লাস্টিক ফিল্ম, আর রেকর্ডিং টেপ এটা হচ্ছে প্লাস্টিক ফিল্ম। এই দুইটা জিনিস কিন্তু এই পলিয়েস্টার বা ডেক্রনের এক্সাম্পল। এগুলো একটু মনে রাখবা। আমরা পড়ি না বিভিন্ন কাপড়ের মধ্যে 60-40 এরকম নাম শুনি না? ওই ডেক্রনের সাথে কার্পাস তুলা মিশিয়ে আমরা কম্বিনেশন শিখি যে 60-40 এই ধরনের কম্বিনেশন ক্রিয়েট করে। আচ্ছা, তাহলে আমরা ঘনীভবন পলিমারের কথা বুঝলাম। একজন আল আহাদ লিখছে ডার্লিন কি? ডার্লিন না ভাই, ডেলরিন। তুমি তো ডার্লিং কে জিজ্ঞেস করে ফেলছো। ডেলরিন হচ্ছে মিথানলের পলিমার, যেটা শক্ত প্লাস্টিক, কাঠ ও ধাতুর বিকল্প হিসেবে কাজ করে। বায়োপলিমার 3 প্রকার: পলিস্যাকারাইড, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড। এই পলিস্যাকারাইডের মনোমার হিসেবে বা পলিস্যাকারাইডের এক্সাম্পল হিসেবে আমরা পড়ি হচ্ছে স্টার্চ, সেলুলোজ এবং গ্লাইকোজেন। এই তিনটার সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হয় এবং বোটানিতেও আমরা এগুলো শিখে আসছি। প্রোটিনের ক্ষেত্রে আমরা আসলে প্রোটিনের যে ছোট ইউনিট অ্যামিনো অ্যাসিডগুলো সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন বেশি পাই। আর প্রোটিন থেকে মেনলি প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি এই যে প্রোটিনগুলো আছে না, এইগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এক্সাম্পল হিসেবে। আর নিউক্লিক অ্যাসিডের মাঝে কি কি বন্ধন থাকে সেগুলো তো আমরা সবাই জানি, ডিএনএ, আরএনএ, সেই বন্ধনগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এবং এখানে কিন্তু ভর্তি পরীক্ষায় বোটানি, কেমিস্ট্রি মিলায়া প্রশ্ন আসবে। সো আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে কোন দিক থেকে প্রশ্নটা আসতেছে। এখন আসো, আমরা যদি পলিস্যাকারাইডের দিকে তাকাই আমরা কি কি পড়ব? আমরা অবশ্যই এগুলো বোটানি থেকে মিলাই পড়ব। যেমন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে স্টার্চে মনোমার কি? স্টার্চের মনোমার কি? আলফা গ্লুকোজ না বিটা গ্লুকোজ? আমাদেরকে মনে রাখতে হবে এটাকে বলি আমরা আলফা ডি গ্লুকোজ। আর এই আলফা ডি গ্লুকোজের সাথে আলফা গ্লাইকোসাইডিক বন্ড তৈরি করে। আলফা গ্লাইকোসাইডিক বন্ড তৈরি করে। এই বন্ডকে ভাঙার জন্য এনজাইম আমাদের বডিতে আছে, তাই আমরা স্টার্চ খেতে পারি। অন্যদিকে আমরা যদি সেলুলোজের কথা চিন্তা করি, সেখানে কি আছে? বিটা ডি গ্লুকোজ হচ্ছে মনোমার। আর সেই বিটা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজের মাঝখানে যে কম্বিনেশন, সেটা ক্রস লিঙ্ক। সেই কম্বিনেশনটাকে আমরা বলি বিটা গ্লাইকোসাইডিক বন্ড। এই বিটা গ্লাইকোসাইডিক বন্ড আমাদের বডিতে নিজস্ব এনজাইম দিয়ে ভাঙতে পারে না। কোলনে কিছু ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়া চাইলে ভাঙতে পারে, বাট মেজরিটি ডাইজেস্টেড হয় না। তাই বলে কি আমরা সেলুলোজ সমৃদ্ধ খাবার খাবো না? অবশ্যই খাবো। সেলুলোজ সমৃদ্ধ খাবার খেলে এই সেলুলোজ ইমবাইবিশনের মাধ্যমে পানি ধরে রাখে, যার কারণে দেখা যায় আমাদের কনস্টিপেশন জাতীয় সমস্যাগুলো থেকে আমরা বাঁচতে পারি। ফাইবার কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস,
এবং অনেক ফাইবার কিন্তু কোলন ক্যান্সারের হাত থেকেও সুরক্ষা দেয় বলে কিছু কিছু রিসার্চ বলে। সো ফাইবার খাওয়ার চেষ্টা করবা, আবার বেশি ফাইবার খেয়ে ফেললে সমস্যা, ডাইরেক্ট লাইন হয়ে যাবে। স্টার্চ, সেলুলোজ, আর এখন আসলো গ্লাইকোজেনের কথা। গ্লাইকোজেনের ব্যাপারে মনে রাখবা যে এখানে পুরো সেম, আমি যদি এই জায়গাটা কপি পেস্ট করে দিই সেম, খালি ডিফারেন্সটা কি হবে, স্টার্চে যে শাখা প্রশাখা আছে গ্লাইকোজেনে তার চাইতে বেশি শাখা প্রশাখা আছে। গ্লাইকোজেন কই থাকে, লিভারে থাকে এবং মাসেলে থাকে। দেখি তো কার আইকিউ ভালো, বলো লিভারে বেশি গ্লাইকোজেন থাকবে না মাসেলে বেশি গ্লাইকোজেন থাকবে? লিখো চ্যাট বক্সে, লিখো আমাদের বডিতে কোথায় বেশি গ্লাইকোজেন আছে, মাসেলে নাকি লিভারে? ভেরি গুড অর্পিতা, ও মাসেল লিখছে, কারণ চিন্তা করো লিভার আছে একটা আর মাসেল সারা বডি জুড়ে আছে, সো টোটাল স্টোরেজটা মাসেলেই বেশি, এটা খেয়াল রাখতে হবে। আর গ্লাইকোজেনকে কিন্তু এই স্টার্চের সাথে মিল আছে বলে এটাকে আমরা কি বলি, অ্যানিমাল স্টার্চও বলি, প্রাণীজ স্টার্চও বলি। এখন তোমাদেরকে যদি আমি 3টা টেস্ট টিউব দেই, 3টা টেস্ট টিউবের মধ্যে আমি কি করলাম, একটাতে স্টার্চ সলিউশন দিলাম, একটাতে গ্লাইকোজেন সলিউশন দিলাম, গ্লাইকোজেন সলিউশন যদিও হবে না, একটাতে সেলুলোজ দিলাম। আর তোমরা আমাকে বলবা যে কোনটাতে কি আছে, তুমি ডিটারমাইন করবা কিসের সাহায্যে। সবাই সঠিক উত্তর দিতে পারতেছে, ভেরি গুড, আয়োডিন সলিউশন। তাহলে অবশ্যই আয়োডিন সলিউশনে কে কোন কালার দিবে, কে কোন কালার দিবে অবশ্যই মনে রাখবা। স্টার্চের ক্ষেত্রে আমরা পাবো নীল কালার, গ্লাইকোজেনের ক্ষেত্রে পাবো পার্পল বা লাল কালার, আর সেলুলোজের ক্ষেত্রে আমরা কোনো কালার পাবো না। এই কথাটা খেয়াল রাখার চেষ্টা করতে হবে। এই জিনিস আমরা কিন্তু পড়ছি, তাই না? এই জিনিস কিন্তু আমরা মোটামুটি সবাই পড়ছি যে অ্যামাইলোস কি, অ্যামাইলোপেকটিন কি, এগুলো আমরা কিন্তু বোটানি বইতেই পড়ছি। মনে রাখবা, যেটা দাগাই দিচ্ছি এই দাগানো অংশগুলো পড়বা। এবং এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে কি, অ্যামাইলোজ এর আকারটাও ছোট, লেখাটাও ছোট, আকারটাও ছোট, ঠিক আছে? অ্যামাইলোপেকটিন লেখাটাও বড়, এর পরিমাণটাও বেশি, এবং ইউনিটের দেখো আকারটা বেশি কেন বলতেছি, দেখো এখানে গ্লুকোজ আছে কয়েকটা আর এখানে গ্লুকোজ আছে 10 লক্ষ। তোমরা কিন্তু বোটানি বইতে স্টার্চের পার্সেন্টেজ পড়ছো 22%, আর মানে এই যে মানে অ্যামাইলোজের পার্সেন্টেজ পড়ছো 22%, আর অ্যামাইলোপেকটিনের পার্সেন্টেজ পড়ছো 78%, তাই না? এখন পরীক্ষাতে কোনটা দাগাবা, দুইটা কখনোই থাকবে না, মানে এই 4টা অপশনই থাকবে এমন না, হয় 22%, 78%, অর্থাৎ ফিক্সড সংখ্যা দিয়ে দিবে, অথবা এরকম রেঞ্জ দিয়ে দিবে। রেঞ্জ দিয়ে দিলে তো বুঝতেই পারলা যে এটা কেমিস্ট্রি থেকে আসছে, সেই চিন্তা করে আনসারটা দিবা। আর আমরা জানি অ্যামাইলোজে শুধু C1C4 লিঙ্কেজ আছে, অ্যামাইলোপেকটিনে C14 লিঙ্কেজের পাশাপাশি C1C6 লিঙ্কেজও আছে, ঠিক আছে? এই কথাটা মনে রাখবা। তাহলে আমরা এখন আসলাম অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে। সবাই এই অংশগুলো পড়তে গিয়ে বাসায় অনেকে হিমশিম খাও, আমি তাই সবাইকে বলে দিচ্ছি, সবাই ফলো করবা আমার সাথে সাথে, মানে যে কোন অ্যামিনো অ্যাসিড আমরা কিভাবে মনে রাখতে পারি, খুব সহজ। পোলার অ্যামিনো অ্যাসিড মনে রাখবে এভাবে, সিরিনের সিস্টারের 3 পোলা, ঠিক আছে? 3 পোলা, দেখো সিরিন দিয়ে সিরিন, সিস্টার দিয়ে সিস্টিন, 3 দিয়ে থ্রিওনিন, এভাবে মনে রাখতে পারো। অ্যারোমেটিক একই রকম, এভাবে মনে রাখতে পারো, ফেনি, ট্রিপে, টায়ার্ড, রোমা। রোমা দিয়ে মনে রাখবা অ্যারোমেটিক, ফেনি দিয়ে ফিনাইল অ্যালানিন, ট্রিপ দিয়ে ট্রিপ্টোফ্যান, টায়ার্ড দিয়ে টাইরোসিন। ফেনি, ট্রিপে, টায়ার্ড, রোমা, এভাবে মনে রাখার চেষ্টা করবা। ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড, এটা তো আরো মজার, হালা খারাপ, ঠিক আছে? হালা খারাপ, এভাবে মনে রাখো। দেখো এইচ দিয়ে কি হিস্টিডিন, এ দিয়ে আর্জিনিন, এল দিয়ে কি লাইসিন। তাহলে এইভাবে কিন্তু চাইলে তোমরা মনে রাখতে পারো। আর যেগুলো অ্যাসিড তাদের নামে তো অ্যাসিড কথাটা থাকবেই। দেখতে পাচ্ছ তো অ্যামিনো অ্যাসিড মিলে কি হচ্ছে, পেপটাইড হচ্ছে। দেখছো 2টা অ্যামিনো অ্যাসিড মিলে ডাইপেপটাইড হচ্ছে। তাহলে বলো ডাইপেপটাইডে অ্যামিনো অ্যাসিড কয়টা থাকবে? 2টা। এখন তোমাদেরকে যদি একটা কোশ্চেন করি, বলো তো হেক্সাপেপটাইডে, হেক্সাপেপটাইডে কয়টা অ্যামিনো অ্যাসিড থাকে? কি আনসার দিবা? হেক্সাপেপটাইডে অ্যামিনো অ্যাসিড কয়টা বলা হলে আনসার দিতে হবে 6টা, বাট পেপটাইড বন্ড কয়টা আছে এমন প্রশ্ন করা হলে আনসার হবে 5টা। পেপটাইড বন্ড কয়টা আছে? একটা কম থাকবে। হেক্সাপেপটাইডে অ্যামিনো অ্যাসিড থাকবে হচ্ছে 6টা, বাট পেপটাইড বন্ড কয়টা আছে বললে আনসার হবে 5টা।
এখন দেখো তোমাদের বইতে এই বিশাল জিনিস আছে, তোমরা এই পোলার নন পোলার শিখলা, তোমাদের যদি কারো আত্মা নিষ্পিস করে যে ভাই নন পোলারটা কেমনে মনে রাখবো, আমার মতে এটা কোনো প্রয়োজন নাই, বাট তাও তোমরা যদি চাও তাহলে এভাবে শিখে রাখতে পারো, আমি এটা নিয়ে কিছু বললাম না। আর এইখানে দেখতে পাচ্ছ একটা জিনিস, প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডের প্লাস এবং মাইনাস দুইটা এন্ডই আছে। প্লাস এবং মাইনাস দুইটা এন্ড যদি থাকে তাহলে সেইটাকে আমরা কি ধরনের আয়ন বলি, চ্যাট বক্সে লিখতে পারবা কেউ? সেই ধরনের আয়নকে আমরা কি বলি? ভেরি গুড, টুইটারের ছোট ভাই জুইটার আয়ন, ঠিক আছে, টুইটারের ছোট ভাই জুইটার। আচ্ছা, এখন আসো, এই জিনিসটা কিন্তু ভর্তি পরীক্ষায় আসবে। অ্যামিনো অ্যাসিড থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই তথ্যগুলো মনে রাখা, কোনটা এসেনশিয়াল, কোনটা সেমি এসেনশিয়াল, কোনটা নন এসেনশিয়াল। আমার মতে এগুলো তোমরা সবাই বোটানিতেও পড়ছো, কেমিস্ট্রিতেও মনে রাখার চেষ্টা করবা, কোনটা এসেনশিয়াল কোনটা নন এসেনশিয়াল। প্রোটিনের আণবিক গঠনের উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, তন্তুময়, গ্লোবিউলার। তন্তুময় গুলো দেখো যে এখানে সমান্তরাল ভাবে থাকবে পলিপেপটাইড গুলো, এবং এরা অবশ্যই পানিতে অদ্রবণীয় হবে। এই যে আমাদের নখ বলো, গরুর শিং বলো, পাখির পালক বলো, চামড়ায় কেরাটিন থাকে, এগুলো সব কিন্তু ফাইব্রাস প্রোটিন, এবং এদের মাঝে প্রচুর হাইড্রোজেন বন্ড আছে। অন্যদিকে গ্লোবিউলার প্রোটিনটা গোলাকার, মানে ব্যাপারটা একটা সমস্ত সারফেস জুড়েই থাকবে, সমান্তরালই থাকবে না, এটা সমান্তরালে ছিল, এটা সমস্ত তলব্যাপী থাকবে, এবং এগুলো সাধারণত এনজাইম হিসেবে কাজ করে। এখানে মনে রাখবা, দেখছো খেয়াল করছো তো, এটা পানিতে অদ্রবণীয়, এটা কিন্তু পানিতে দ্রবণীয়, এটা খেয়াল রাখবে, এটা পানিতে অদ্রবণীয়, এটা পানিতে দ্রবণীয়। ইনসুলিন বলো, হিমোগ্লোবিন বলো, মায়োগ্লোবিন বলো, এগুলো সবই কি গ্লোবিউলার প্রোটিন। এবার আসো, আমরা প্রোটিনের গঠন দেখতে পাচ্ছি প্রাইমারি, সেকেন্ডারি, টারশারি, কোয়াটারনারি। যারা বুঝতে চাও, মনে করো একজনের একটা চুল, ঠিক আছে, একটা চুল যে একদম প্লেন প্যাটার্নে আছে সেটা হচ্ছে প্রাইমারি। দুইটা চুল মিলে তুমি কি করলা? বেনি করলা, আলফা চেইন আর বিটা প্লিটেড শীট মিলায়া তুমি বেনি করলা, এটা হবে সেকেন্ডারি স্ট্রাকচার। প্রথমে একটা চুল ছিল প্রাইমারি, দুইটা চুল মিলে কি হইলো? সেকেন্ডারি। এবার মনে করো দুইটা বেনি মিলে আরো জগা খিচুড়ি পাকাই গেল, খোপা হয়ে গেল, এই খোপাটাই হচ্ছে কি টারশিয়ারি। এখন মনে করো চারটা নারীর খোপা তুমি গিট লাগাই দিলা, চারটা নারীকে ইংলিশে কি বলতে পারবা? কোয়ার্টারনারি। তো এভাবে মনে রাখবা যেটা হচ্ছে কোয়ার্টার নারী স্ট্রাকচার। বাট আসো, কোয়ার্টারনারি স্ট্রাকচার, প্রাইমারি স্ট্রাকচার, এগুলো থেকে আসলে তোমাদের কি লাগবে? এক্সাম্পল শিখতে হবে। সেকেন্ডারি স্ট্রাকচার এক্সাম্পল কি? মাংসপেশি, টেন্ডন, ধমনী, এগুলো। টারশিয়ারি স্ট্রাকচার কি? হাইড্রোজেন বন্ধন থাকলে, কার্বক্সিলেটের মধ্যে সল্ট বন্ধন থাকলে, কিংবা ডাইসালফাইড বন্ধন থাকলে টারশিয়ারি স্ট্রাকচারটা তৈরি হয়। একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করি, এটা যারা পারবা, আমরা যদি হিট দেই দেখা যায় টারশিয়ারি থেকে সেটা সেকেন্ডারি হয়ে তারপর প্রাইমারি হয়ে যায়। তুমি যদি একটা সেকেন্ডারি প্রোটিনকে হিট দাও সেটাও কি হয়ে যাবে? প্রাইমারি হয়ে যাবে। যেমন তুমি বাসায় ডিম সিদ্ধ করতেছো, বা ধরো ডিম ভাজি করতেছো, তোমার এই অ্যালবুমিন সেটা ছিল কি প্রোটিন? আমাদের এই অ্যালবুমিনটা কি অবস্থায় ছিল? প্রাইমারি অবস্থায় ছিল, সেটা কিন্তু তার ডিনেচারেশন হয়ে যায়, তাদের সাইজ এন্ড শেপ চেঞ্জ হয়ে যায়। এই যে আমাদের যে স্বাভাবিক গঠন, একটা প্রোটিনের যে স্বাভাবিক গঠন, হিট দেওয়ার কারণে বা কোনো একটা তাপ দেওয়ার কারণে কিংবা কোনো একটা পিএইচ পরিবর্তনের কারণে তাদের যে গাঠনিক পরিবর্তন হয়, এই ঘটনাটাকে কি বলে? এই ঘটনাটাকে বলা হয় ডিনেচারেশন অফ প্রোটিন, প্রোটিনের স্বভাবচ্যুতি। এই কথাটা একটু বই থেকে তোমরা সবাই পড়ে রাখবা, প্রোটিনের স্বভাবচ্যুতি জিনিসটা। তাহলে আমরা এখন লাস্ট টপিকে চলে আসছি, দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব অতীতের স্মৃতি। অর্গানিক আমাদেরকে এই সব জিনিসগুলোকে উপহার হিসেবে দেখাচ্ছে যে তোমরা কি এগুলো দেখছো আগে? ডিডিটি এগুলো হচ্ছে আমাদের কীটনাশক হিসেবে ব্যবহৃত হতো। ক্লোরোজাইলিনল ডেটলের 1 নম্বর উপাদান, ঠিক আছে। লিন্ডেন যেটা কিনা কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়, এবং এটা কি একটা অ্যারোমেটিক যৌগ না এলিফেটিক যৌগ? এটা একটা অ্যালিফেটিক যৌগ, তাই না? ওয়েস্ট্রন দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়, অন্যদিকে ওয়েস্ট্রনের এই দুইটা হাইড্রোজেনকে রিমুভ করে দিলেই হয়ে যায় ওয়েস্ট্রোসল, যেটাও ড্রাই ওয়াশের দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। তো এগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে। এই যেমন লোকাল অ্যানেস্থেটিক হচ্ছে এই হ্যালোথেন গুলো, আর অন্যদিকে ক্লোরোফর্ম হচ্ছে জেনারেল অ্যানেস্থেটিক। জেনারেল অ্যানেস্থেসিয়াতে আমরা ক্লোরোফর্ম ব্যবহার করি। ফ্রেয়নের নাম্বারিং গুলো আমরা পরিবেশ রসায়ন চ্যাপ্টারে আবার ভালো মতো পড়াই দিব। এইখানে যে কথাগুলো লেখা আছে সবাই মনে রাখবা, পাশে গ্রিলের ছবি দেখে কার কার খিদা লাগছে ওয়াই লেখো তো চ্যাট বক্সে। এটা দেখে তো অনেকেরই খিদা লাগার কথা। এই 3,4 বেনজোপাইরিন, এটা গ্রিল করা মাংসের মধ্যে থাকে,
এই 3,4 বেনজোপাইরিন গ্রিল করা মাংসে থাকে, তাই এগুলো খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে, তাই বেশি বেশি গ্রিল খাওয়া না, ঠিক আছে? এটা একটু মনে রাখবা। লাস্ট একটা কোয়েশ্চেন, এটা আইকিউ টেস্ট। দেখি সবাইকে আমি পোলটা লঞ্চ করে দিচ্ছি, দ্রুত আনসার দিবা। পার্সেন্টেজ অফ ওয়াটার ইন ফরমালিন কি হওয়া উচিত? ওয়াটারের পার্সেন্টেজ ফরমালিনে কি হওয়া উচিত? দেখি কে কি আনসার দিচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। এখনো কিন্তু মেজরিটি পারফেক্ট আনসার দিচ্ছে। সো আমি পোলটা এন্ড করে দিচ্ছি, সবাই খেয়াল করো। ফরমালিন বললে আমরা 40% ফর্মালডিহাইড বুঝি, এটাতে কোনো ডাউট নাই, 40% ফর্মালডিহাইড। বাট 8% কি থাকে? মিথানল। আর 52% থাকবে ওয়াটার, ঠিক আছে? এটা মনে রাখার চেষ্টা করতে হবে, ডি হবে এখানে আনসার। তো সবাই আমার কাছ থেকে এবার একটু বইটাও দাগাই নাও, বইটাও একটু দেখাই দিচ্ছি, সবাই থাকার চেষ্টা করো, কিছু ইম্পর্টেন্ট জিনিস বই থেকেও আমি দাগাই দেব। আচ্ছা, একটু খেয়াল করো। হোপফুলি সবাই দেখতে পাচ্ছ। এই যে দেখো, আমাদের এই অ্যামিন এগুলো সব আমরা পড়াই দিছি, সবাই এখান থেকে পিকে বি গুলো যদি চেষ্টা করতে পারো, মানে মনে রাখতে পারো, তাহলে মনে রাখবে, আর আদারওয়াইজ কষ্ট হলে পড়ার দরকার নেই। এখানে যা কিছু দাগানো আছে সব দাগানো অংশগুলোই পড়বা, আমি খালি স্পেসিফিক্যালি বলে দিব কোনগুলো দেখতে হবে। এখানে খেয়াল করে দেখবা আমরা সব বইয়ের চাইতেও বেটার ভাবে পড়াইছি আমাদের কোথায়, আমাদের প্রস্তুতির ক্ষেত্রে, ঠিক আছে? প্রস্তুতিটা ওখান থেকে পড়ে নিবা। আর এখানে যেটা আছে ডায়াজোকরণ বিক্রিয়া, এটা দেখবা। আমি বলতে চাচ্ছি মূলত ব্যাখ্যামূলক যা কিছু আছে লাইনগুলো শুধু পড়ে রাখবা, ব্যাখ্যাগুলো পড়ার দরকার নেই, লাইনগুলো পড়বা। আজকে কিন্তু আমরা হ্যালোফর্ম পড়াইনি, ক্লোরোফর্ম আমরা আগের দিন পড়াইছি, তো তাই এগুলো সব আগে পড়ানো হয়ে গেছে, এগুলো দাগানো আছে, বই থেকে দেখে নিবা। ক্লোরোফর্মের সবকিছু কিন্তু সব আগে পড়ানো। তোমরা দেখো এই যে কালো কালোতে যে বক্সগুলো আছে না, এই বক্সগুলো থেকে তোমাদের কি পড়তে হবে? অ্যালকোহল পানিতে দ্রবণীয় কেন তা ব্যাখ্যা করো, ব্যাখ্যা করাটা কেটে দাও, শুধু লাইনটা মনে রাখবা, ঠিক আছে? শুধু লাইনটা মনে রাখবা। যেমন দেখো, মিথাইলামিন ক্ষারধর্ম প্রকাশ করে, মিথাইলামিন অ্যামোনিয়া অপেক্ষা অধিক ক্ষারধর্মী, এরকম লাইনগুলো মনে রাখার চেষ্টা করবা। আর জেনে নাও অংশে যা আছে এগুলো তো আমরা বলে দিয়েছি, এগুলো সবারই আই হোপ মনে থাকবে। আইআর স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে যা দাগাইছে এক্সট্রা, আণবিক কম্পন শক্তির মান নির্ভর করে কিসের উপর, তারপর কি কি রেঞ্জ দাগানো আছে, শুধু অতটুকু পড়লেই চলবে। অনেকে এগুলো পড়ার চেষ্টা করবা, বাট এগুলো পড়ে জীবন নষ্ট করো না। তাও যদি কারো আত্মা নিষ্পিস করে, 5 নাম্বার এবং 7 নাম্বারটা পড়বা। 5 নাম্বার এবং 7 নাম্বার আত্মা নিষ্পিস করলে এই যে অ্যাসিডেরটা আর অ্যালকেনেরটা একটু মনে রাখার চেষ্টা করবা। আচ্ছা, তারপর দেখো এখানে আর কিছু নাই, এইসব সাদা সাদা এলাকা আমরা বাদ দিব। আর সবাই স্ফুটনাঙ্ক দেখতে পাচ্ছ তো? যারা যারা স্ফুটনাঙ্ক দেখতে পাচ্ছ সবাই একটু ওইখানে দাগাও, আমি বলে দিচ্ছি, দাগাও, অ্যাসিটোন দাগাও, মিথাইল অ্যালকোহল দাগাও, 4, 5, 6, 7 চারটাই দাগাবা। 4, 5, 6, 7 এই চারটার স্ফুটনাঙ্ক তোমার পারতে হবে। আচ্ছা, তারপর আসো পলিমার এবং প্লাস্টিসিটির মাঝে আমরা বইতে যা পড়াচ্ছি এখান থেকে পার্থক্যটা পড়ে নিব, সংযোজন আর ঘনীভবন পলিমারের পার্থক্য। আর যেগুলো এক্সট্রা দাগানো আছে সেগুলো অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবা, এগুলো তো সব বইতে সুন্দর মতো বলে দেওয়া হয়েছে। একটা কথা বাড়তি বলে রাখি, জুতো পলিমার যে হয় এটা কি জুতো বিক্রিয়া? এটা তো জুতো বিক্রিয়া, বাট কি ধরনের জুতো বিক্রিয়া? এটা কিন্তু ফ্রি রেডিক্যাল মেকানিজমে ঘটে, এটা কিন্তু ফ্রি রেডিক্যাল মেকানিজমে ঘটে, এই কথাটা মনে রাখার চেষ্টা করতে হবে। আর এগুলো মোটামুটি আমরা সবাই ক্লাসে ভালো মতো পড়ার চেষ্টা করছি, এগুলো সবাই ক্লাসে শুনছি। এখন বাসায় মূল কাজই হচ্ছে এগুলো রিভাইজ দেয়া, প্রপারলি রিভাইজ দেয়া। গ্লুকোজের যে ঘটনাগুলো আছে সবাই মিলাই পড়বা, বোটানি কেমিস্ট্রি মিলাইয়া পড়ার চেষ্টা করতে হবে যাতে কোনো গ্যাপ না থাকে আমাদের, ঠিক আছে? তাহলে আই হোপ সবাই
এই অংশগুলো বই থেকে, বোটানি থেকে, কেমিস্ট্রি থেকে মিলায় পড়ে নিবা। অর্গানিক নিয়ে কেউ প্যানিক করবা না। অর্গানিকের মূল কাজই হচ্ছে রিপিটেশনটা ধরতে পারা। এই যেমন ফর্মাল লিহের আগেও পড়ছি, এই যে রিপিটেশনটা আমরা যে ধরতে পারতেছি, এটাই আসলে নরমালি মানে আমাদের এই ফর্মাল মানে অ্যাপ্রোচ অর্গানিক পড়ার। অর্গানিক পড়তে হলে আমাকে রিপিটেশনের টেকনিকগুলো বুঝতে হবে, রিপিটেশনটা ধরতে হবে। আর এটা যদি আমরা ঠিকঠাক মতো পারি তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। সো হোপফুলি সবাই মন দিয়ে ক্লাসটা করছো, বাসায় ভালো মতো পড়বা। রাইসুল, তুমি যদি কিছু বলতে চাও বলতে পারো। না ভাইয়া, কিছু বলার নাই আর। সবার জন্য বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম স্টুডেন্ট ভাইরা, ক্লাস এই পর্যন্তই ছিল। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।